আচ্ছা, আমরা ক্লাসটা স্টার্ট করি। তো আজকে তো প্রবলেম সলভিং ক্লাস, তো বেসিক্যালি হচ্ছে আপনাদের কাইন্ড অফ একটা রিভিউ ক্লাস আর কি। তো আমরা যেটা করব, আমরা শুরুতে হচ্ছে আপনাদের প্রিভিয়াস সেমিস্টারের একটা কোশ্চেন সলভ করি, করলে তো মোটামুটি আপনাদের হচ্ছে রিভিউ হয়ে যাবে। এরপর আপনাদের যদি কোনো স্পেসিফিক প্রবলেম থাকে তাহলে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। ওকে। ওকে ম্যাম। আচ্ছা, সো আমরা হচ্ছে এই কোশ্চেনটা দিয়ে স্টার্ট করি। সো এখানে আমাদের সিরিয়ালি কোশ্চেন গুলো আছে, টপিক গুলা। শুরুতে আমাদের ফিজিক্যাল ডিজাইন কেএলএন ডিস, এরপরে আপনাদের আছে ডিলে, দেন আছে হচ্ছে পাওয়ার। ওকে। সো আমাদের ফার্স্ট কোশ্চেনটা যদি আমরা দেখি, ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে আপনাদের আছে কেএল অ্যালগোরিদমের কোশ্চেন একটা। আচ্ছা, তো এখানে আপনাদের একটা পার্টিশনিং ডায়াগ্রাম দেওয়া আছে ইনিশিয়াল। তো আমাদের হচ্ছে ফার্স্ট কোশ্চেনটাতে কি বলা হয়েছে, ফর কোশ্চেন এ এন্ড বি অ্যান ইনিশিয়াল কার্ড ফর দ্য পার্টিশন অফ সিক্স সার্কিট এলিমেন্টস আর গিভেন. The cut lines divide the circuit elements into two partitions, partition 1 and partition 2. Okay. So এখন আমরা কোশ্চেনটা পড়ি। তো ফার্স্ট কোশ্চেনটাতে কি বলা হলো, ফাইন্ড দ্য ইনিশিয়াল কাট কস্ট এন্ড দ্য কস্ট অফ মুভিং ইচ নোড। ওকে। সো আমাদের এই কোশ্চেনের ইনিশিয়াল কাট কস্ট এবং প্রত্যেকটা নোডকে মুভ করার যে কস্টটা সেটা বের করতে বলা হয়েছে। তো এখানে যদি আমরা দেখি, আমাদের হচ্ছে, আচ্ছা আমরা এটা একটু ছবি নিয়ে আমরা হচ্ছে হোয়াইট বোর্ডে পেস্ট করি, তাহলে আমাদের জন্য একটু ইজিয়ার হবে সলভ করা। সো এটা আমাদের হচ্ছে দেওয়া আছে। সো ফার্স্টে বলা হয়েছে ইনিশিয়াল কাট কস্ট এবং প্রত্যেকটা নোডকে মুভ করার কস্টটা বের করো। সো ইনিশিয়াল কাট কস্ট কত হবে, আমরা যদি দেখি যে আমরা এই কাট লাইনটা বা পার্টিশনিং লাইনটা কতগুলো নোডকে বা কতগুলো এজ কে কাট করছে, 1, 2, 3, 4, দেন 5, 6। ওকে। তাহলে আমাদের টোটাল আমরা যদি কাট কস্টটা বের করি তাহলে কত আসতেছে, 1, 2, 3, 4, আর এখানে আমার দুইটা টোটাল কাট কস্ট আসতেছে, তাহলে হচ্ছে 6। ওকে। তো আমার 1 নম্বর কোশ্চেনের সলিউশন যদি আমরা লিখি, তাহলে আমার কি আসতেছে যে কাট কস্ট, ইনিশিয়াল কাট কস্ট হচ্ছে আমাদের 6। নেক্সট বের করতে বলছে কস্ট অফ মুভিং ইচ নোড। 6টা নোড আছে, এই 6টা নোডের কস্ট আমার বের করতে বলা হয়েছে। সো আমরা যদি এ নোডের কস্টটা দেখি, সো এ নোডে দেখেন কাটেজ কয়টা, একটা, নন কাটেজও একটা। তাহলে আমাদের কস্ট কত হবে, 1 - 1 বা 0। আচ্ছা, সেম ভাবে যদি আমরা বি নোডেরটা বের করি, বি নোডে যদি আমরা দেখি, বি নোডে আমার কাটেজ আছে কয়টা, একটা, দুইটা, তিনটা। বিতে কাটেজ আছে তিনটা, নন কাটেজ আছে দুইটা। তাই না? তাহলে আমাদের কাট কস্ট কত হবে, 3 - 1 বা, সরি, আমাদের কস্ট কত হবে, 3 - 1/2। ওকে। এখন সেম ভাবে তাহলে আমরা সি তে বের করি। সি তে কি আছে আমার, কাটেজ কয়টা আছে দেখেন, দুইটা। সি তে আমার কাটেজ আছে দুইটা, নন কাটেজ আছে একটা। ওকে। সো সি তে কাটেজ থাকতেছে দুইটা, নন কাটেজ একটা। তাহলে আমার সির কষ্ট কত হবে, 1 হবে। ওকে। আচ্ছা, এরপরে ডি। ডিতে দেখেন কি আসতেছে, আমার কাটেজ হচ্ছে দুইটা, নন কাটেজ নাই, তাই না? আমার এখানে এজি দুইটা, দুইটাই আমার কাটেজ, কোনো নন কাটেজ নাই। তো আমার ডি এর কষ্ট হচ্ছে 2। আচ্ছা, এখন যদি আমরা ইতে দেখি, ইতে দেখেন আমাদের হচ্ছে, এটা কি আমার নন কাটেজ, আর এই যে এই তিনটা হচ্ছে কাটেজ। তাহলে আমার কাটেজ হচ্ছে তিনটা, নন কাটেজ হচ্ছে একটা। তাহলে আমার ডির কষ্ট কত হবে, 2 হবে। ওকে। আর ফাইনালি হচ্ছে আমাদের এফ। এফ এর দিকে যদি আমরা তাকাই, এফ এ কি হচ্ছে আমার কাটেজ একটা, নন কাটেজ একটা। তাহলে এফ এর কস্ট হচ্ছে আমাদের 0। ওকে। তাহলে আমাদের 1 নাম্বার মানে ইয়াটা ডান, যে আমাদের হচ্ছে কাট কস্ট হচ্ছে 6, আর আমার সবগুলোর কস্ট আমরা বের করে ফেলছি। আচ্ছা, তাহলে এখন আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখি। তো 2 নম্বর কোশ্চেনটাতে কি বলা হয়েছে, রাইট ডাউন all the possible gains for the possible swaps in the first iteration and find the maximum gain in that iteration. Okay. So basically আপনাকে বলা হলো হচ্ছে ফার্স্ট ইটারেশনটা করতে। ওকে। বেসিক্যালি ফার্স্ট ইটারেশনটা করতে বলা হয়েছে আপনাকে, ফার্স্ট ইটারেশনের সবগুলো পসিবল গেইন বের করতে বলছে, মানে সবগুলো পসিবল সোয়াপের গেইন বের করতে বলছে এবং ম্যাক্সিমাম গেইন ইন দ্যাট ইটারেশন বের করতে বলছে। সো বেসিক, এবং তারপরে দেখেন কি বলা হয়েছে, সোয়াপ দ্য অ্যাপ্রোপ্রিয়েট নোটস এন্ড ড্র দ্য আপডেটেড পার্টিশন গ্রাফ, find out the new cut cost and justify its value using the gain in first iteration. Okay. So basically আপনাকে যেটা বলা হলো, আপনাকে
অ্যালগোরিদমের কেএল অ্যালগোরিদমের ফার্স্ট ইটারেশনটা করতে বলা হয়েছে। ফার্স্ট ইটারেশনটা করতে বলা হয়েছে, করে আপনার নতুন কাট কস্টটাকে গেইন দিয়ে জাস্টিফাই করতে বলা হয়েছে। ওকে, সো আমাদের যেটা করতে হবে, আমাদের জাস্ট এখন এটার ফার্স্ট পাসটা করে ফেলতে হবে, সরি ফার্স্ট ইটারেশনটা করে ফেলতে হবে। তাহলে ফার্স্ট ইটারেশনটা যদি আমরা করি, ফার্স্ট ইটারেশনে এখানে আমাদের নোড হচ্ছে 3টা, তাই না? তাহলে 3টা যদি নোড থাকে, আমার পসিবল সোয়াপ হবে কয়টা? 9টা, তাই না? 3 মাল্টিপ্লাইড বাই 3, তাহলে আমাদের পসিবল সোয়াপ থাকতেছে 9টা। তো আমরা যেটা করবো, এই 9টা সোয়াপের গেইন বের করবো। তো শুরুতে আমরা শুরু করি, তো আমরা যদি পেয়ারিং শুরু করি, আমাদের ফার্স্ট কি হতে পারে? এ আর ডি। তো আমরা এ আর ডির জন্য আগে কস্টটা বের করি, সরি গেইনটা বের করি। এরপর আমাদের হচ্ছে এ আর ই আছে, এ আর এফ আছে, বি আর ডি, বিই, বিএফ, সিডি, সিই, সিএফ। তো আমরা শুরুতে এ আর ডি বের করি। সো এ আর ডি যদি বের করি, দেখেন এর কস্ট হচ্ছে 1, ডির কস্ট হচ্ছে 2, তাহলে আমাদের কত আসতে, সরি 0, আর ডির কস্ট হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 2, মানে 0 প্লাস 2 মাইনাস এখানে হচ্ছে 2 মাল্টিপ্লাইড বাই, এখানে এ আর ডির ভিতরে একটা কানেকশন আছে, তাহলে 2 মাল্টিপ্লাইড বাই 1। তাহলে এ আর ডির জন্য গেইন হচ্ছে 0, এ আর ডির জন্য গেইন হচ্ছে 0। এখন সেম ভাবে আমরা হচ্ছে এ আর ইর জন্য গেইন বের করি। সো এ আর ইর জন্য বের করে যদি করি, এর গেইন হচ্ছে 0, এর কস্ট 0, ডির কস্ট হচ্ছে 2, এবং এর মাঝে কোনো কানেকশন নাই, তাহলে আমাদের এখানে থাকতেছে 2। আচ্ছা, এরপর আমরা বের করি হচ্ছে এ এফ। এ এফ যদি করি সেম ভাবে, এর জন্য 0, এফ এর জন্য 0, এবং এফ এর মাঝে কোনো কানেকশন নাই, সো ওভারঅল থাকতেছে 0। আচ্ছা, তাহলে এখন আমরা বি গুলা শুরু করে, তাহলে শুরুতে আমরা করবো ডেল জি বিডি। তাহলে বিডি যদি করি, বি এর কস্ট হচ্ছে 1, ডি এর কস্ট হচ্ছে 2, বি এবং ডির ভিতরে একটা কানেকশন, সো 2 ইন্টু 1, সো ওভারঅল থাকতেছে 1। ওকে, আচ্ছা এরপর আমরা হচ্ছে বি আর ই করি। বি আর ই যদি করি, আমার বির কস্ট 1, ইর কস্ট হচ্ছে 2, বি আর এর ভিতরে একটা কানেকশন আছে, সো এখানে থাকতেছে আমার 1, বি আর এর জন্য থাকতেছে 1। তাহলে নেক্সট আমরা করব হচ্ছে সির জন্য। তাহলে আমরা যদি সির জন্য গেনটা বের করি, তাহলে ফার্স্টে হচ্ছে সি আর ডি। তাহলে সি ডিটা কত হবে? সি হচ্ছে 1, ডি হচ্ছে 2, আর সি আর ডির ভিতরে কানেকশন কয়টা? নাই, তাই না? 0, সেটা হবে 3। এরপরে হচ্ছে ডেল জি সিই। তাহলে এটা আসবে 1 প্লাস 2 মাইনাস সি এবং এর ভিতরে কানেকশন কয়টা আছে? 2টা। সি এবং এর ভিতরে কানেকশন আছে 2টা, সো 2 মাল্টিপ্লাইড বাই 2, এটা তাহলে কত আসবে? -1। আর ফাইনালি হচ্ছে সি এফ। সি এর হচ্ছে 1, এফ এর হচ্ছে 0, সি এবং এফ এর মাঝে কানেকশন নাই, সো এটা 0। ওকে, সো এখানে যদি আমরা গেইন গুলা দেখি, তাহলে আমার ম্যাক্সিমাম গেইন হচ্ছে 3, ম্যাক্সিমাম গেইন হচ্ছে 3। আমরা সবগুলো দেখেন, এখানে 0, এটা 2, এটা 0, দেন এখানে আমার হচ্ছে 1, এটাতে 1, এটাতে -1, এটাতে 0, সো আমার ম্যাক্সিমাম গেইন হচ্ছে 3। ওকে, সো আমরা যেটা পেলাম, আমাদের ম্যাক্সিমাম গেইনটা হচ্ছে 3, তাহলে ডেল জি 1, এটা হচ্ছে বেসিক্যালি 3। তাহলে দেখেন আমার নতুন কাট কস্টটা কত হওয়া উচিত? আমার ইনিশিয়াল কাট কস্ট ছিল 6, আপনার গেইন আসছে 3, তাহলে নতুন কাট কস্ট আসার কথা হচ্ছে 3। তো এখন আমরা পার্টিশনিং, আপডেটেড পার্টিশনিং ডায়াগ্রামটা ড্র করব, ড্র করে দেখবো যে আমার নতুন কাট কস্ট আসলে 3 হচ্ছে কিনা। ওকে, সো আমরা সোয়াপ করব কোনটা? সি আর ডি কে। ওকে, আমরা সোয়াপ করব সি আর ডি কে। তো আমাদের হচ্ছে সি এর জায়গায় ডি চলে আসবে, ডি এর জায়গায় সি চলে আসবে। সো বেসিকলি আমাদের পার্টিশনিং ডায়াগ্রামটা যদি চিন্তা করি, এখন আমাদের পার্টিশনিং ডায়াগ্রামটা হয়ে যাবে এরকম। ঠিক আছে, আমি আর নতুন করে ড্র করলাম না, আমাদের পার্টিশনিং, নতুন পার্টিশনিং ডায়াগ্রামটা হবে এটা, তাই না? মানে আপনার এ বি ডি, এই তিনটা এখন একটা গ্রুপে আসবে। আগে কি ছিল? এ বি সি একটা পার্টিশনে ছিল, ডি এফ একটা পার্টিশনে ছিল। যেহেতু আমরা সি আর ডি কে সোয়াপ করছি, তাহলে এ বি ডি টা আমার একটা ইয়াতে চলে আসবে, সিই এফ টা আর একটা সোয়াপে পার্টিশনে চলে আসবে। So, আমার নতুন পার্টিশনিং লাইনটা এখান দিয়ে চলে যাবে। তো এটা যদি নতুন পার্টিশনিং ডায়াগ্রাম হয়, কাট কস্ট হচ্ছে 1, 2,
থ্রি। ওকে, তাহলে আমার নিউ কাট কস্ট হচ্ছে থ্রি, এবং সেটা আমরা কি পাচ্ছি, গেইনের যে ফর্মুলা সেটা দিয়ে আমরা সেটাই পাচ্ছি। ওকে, বুঝে গেছে? তাহলে আমাদের এই কোশ্চেনটা শেষ। যেটা বলা হয়েছিল যে আপনাদের কি বলা হয়েছিল যে all the possible gains for the possible swaps in the first iteration and find the maximum gain in that iteration. এরপরে কি বলা হয়েছে, swap the appropriate nodes and draw the updated partition graph. Finally বলা হইলো যে find the new cut cost and justify its value using the gain in first iteration. So আমরা যে ভ্যালু বের করছি, আমাদের নতুন কাট কস্ট আসছে কত, 3। আমরা আপডেটেড পার্টিশন ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি যে নতুন কাট কস্ট আসছে 3, এবং আমরা গেইন দিয়ে যদি নতুন কাট কস্ট বের করি সেটাও আমাদের আসতেছে 3। ওকে, সেটা তাহলে আমাদের জাস্টিফাই হয়ে গেছে। এটুকু ক্লিয়ার সবাই? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এখন আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই। তো পরের কোশ্চেনটাতে দেখেন বলা হলো লিজ মেশ অ্যালগোরিদম ইউজ করতেছে। আমরা আগে একটু কোশ্চেনটা দেখি। সো আমরা একটু কোশ্চেনটা আগে দেখে আসি। সো এখানে দেখেন 4টা বক্স দেওয়া আছে। এখানে 4টা বক্স তো বেসিক্যালি আপনার গ্রাফ ড্র করার জন্য। আপনার এখানে দেওয়া আছে হচ্ছে S1 T1, এদিকে হচ্ছে S2 T2। ওকে, সো এখন আমাদের কোশ্চেনটা কি বলা হলো, ইউজিং দ্য লিজ মেশ অ্যালগোরিদম ফাইন্ড দ্য শর্টেস্ট পাথ ফ্রম S1 টু T1 এন্ড ফ্রম S2 টু T2। ওকে, সো S1 এর জন্য টার্গেট হচ্ছে T1 আর S2 এর জন্য টার্গেট হচ্ছে T2। ওকে, আচ্ছা, এরপরে কোশ্চেনটা হচ্ছে যে ইজ দেয়ার এনি চান্স ফর মাল্টিপল অ্যান্সার্স? If so, which one is better? Justify your statement. Okay. Then ব্র্যাকেটে দেখেন একটা হিন্ট দেওয়া আছে। হিন্ট কি বলা হলো, রিফার টু লিমেজ অ্যাজ এ সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ। ওকে, আচ্ছা, আর এখানে দেখেন আরো দুইটা বলে দিচ্ছে যে ইউজ দ্য টপ টু অ্যান্ড বটম টু বক্সেস ফর ডিফারেন্ট কেসেস, কমপ্লিট অল ইটারেশনস ফর ইচ সোর্স ইন আ সিঙ্গেল বক্স and then back propagate and dictate the new metal conditions in that box. Okay. আচ্ছা, তো এখন যেটা বলা হলো যে আপনাদের মানে বেসিক্যালি আমরা তো নর্মালি হচ্ছে 4টা করে বক্স পাই একটা একটা কানেকশন কমপ্লিট করার জন্য। এখানে বলা হয়েছে যে একটা কানেকশন একটা বক্সে কমপ্লিট করতে। সো বেসিক্যালি 4টা বক্স আছে 4টা কানেকশনের জন্য। আচ্ছা, সো এখানে দেখেন আপনাদেরকে বলা হয়েছে যে এটা হচ্ছে আপনাদের মানে ইয়া করতে হবে, S1 থেকে T1 এর কানেকশনটা কমপ্লিট করতে হবে, S2 থেকে T2 কানেকশনটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, এবং আপনাকে বলা হলো যে এখানে মাল্টিপল পসিবল সলিউশন আছে কিনা, থাকলে কোনটা বেটার। এবং হিন্টে একটা জিনিস বলা হয়েছে যে থিঙ্ক অফ রিমেম্বার দ্যাট লিজ মেশ অ্যালগোরিদম ইজ এ সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ। আচ্ছা, সো এই কোশ্চেনটাতে বেসিক্যালি দুইটা সোর্স দুইটা টার্গেট। সো আমরা যেটা জানি যে দুইটা সোর্স দুইটা টার্গেট থাকলে আমরা কি করব, যে কোনো একটাকে আগে করব, বিকজ হচ্ছে আমাদের একসাথে তো দুইটা হচ্ছে করা পসিবল না আমাদের, তাই না? আমরা তো জানি যে লিজ মেশ অ্যালগোরিদম সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ, তো এটা একটা একটা করে ডিল করে। সো আমাদের যে কোনো একটা কানেকশন আগে দিবে, এরপরে কি করবে, পরেরটার জন্য যখন আমরা ইটারেশন আবার শুরু করব তখন আমার ফার্স্টের যে কালেকশনটা দিয়ে ফেলছি সেটাকে আমার কি ধরতে হবে, ব্লক ধরতে হবে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা যে এই যে কানেকশন গুলো শুরু করব, আমরা আগে S1 থেকে T1 এর কানেকশন দিব নাকি S2 থেকে T2 কানেকশন দিব? ওকে, সো এখানেই আসলে আপনার কোশ্চেনটা যে হিন্ট যে দেওয়া আছে যে আপনার থিঙ্ক অফ লিজ মেশ অ্যালগোরিদম এজ এ সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ। ওকে, সো লিজ মেশ অ্যালগোরিদম কিন্তু সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ। ও আগে ধরেন S1 থেকে T1 করবে, এরপর S2 থেকে T2 করবে, অথবা আগে S2 থেকে T2 করবে এরপরে S1 থেকে T1 করবে। এখন আপনার আর মানে রাউটিংটা আপনি শুরু করবেন S1 থেকে নাকি S2 থেকে, এটা কিন্তু কমপ্লিটলি আপ টু ইউ। কারণ এটার কিন্তু মানে S1 দেওয়া মানে কিন্তু এটা না যে আপনার এখান থেকে আগে অ্যালগোরিদম মানে আগে রাউটিং করতে হবে, S2 থেকে পরে করতে হবে। ব্যাপারটা এমন না, ব্যাপারটা হচ্ছে যে S1 T1 মানে S1 এর কানেকশন হবে T1 এর সাথে, S2 এর সাথে কানেকশন হবে T2। এই জন্য S1 T1 S2 T2 এভাবে দেওয়া। এটা এটা ইন্ডিকেট করতেছে না যে আপনার S1 এর কানেকশন আগে দিতে হবে, S2 কানেকশন পরে দিতে হবে। তো বেসিকলি আপনার এখানে দুইটা পসিবল চয়েস আছে। আপনি যেটা করতে পারেন, আগে আপনি S1 থেকে T1 এর রাউটিংটা করতে পারেন, দেন S2 থেকে T2, অথবা আগে আপনি S2 থেকে T2 রাউটিংটা করতে পারেন, দেন S1 থেকে T1। ওকে, সো দুইভাবে আপনার সলিউশন দুইটা দুইটা ডিফারেন্ট সলিউশন আসবে, সেখান থেকে বেসিক্যালি আপনার বলতে হবে যে কোনটা বেটার চয়েস। ওকে, আচ্ছা, সো তাহলে আমরা শুরু করি। সো এখানে দেখেন আমরা যদি হচ্ছে শুরুতে আছে, ধরুন শুরুতে আমরা S1 থেকে T1 করতে যাচ্ছি। ওকে, তো শুরুতে ধরেন আমরা ম্যাম একটা প্রশ্ন ছিল। জি বলেন। ম্যাম এটা তো আসলে ম্যাম কোনো প্রবলেম না যে আমি যদি ফার্স্টে S2 থেকে T2 করি, এটা তো কোনো সমস্যা হবে না, তাই না? না না, কোনো সমস্যা হবে না, বরং দেখা যায় মানে এটাই আপনাদের চেক করতে বলা হয়েছে। মানে আপনি লিজ মেশ অ্যালগোরিদম তো সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ, আমরা বলছিলাম যে সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচের সমস্যা কি, যে আপনি যখন কোনটা থেকে মানে কোন পয়েন্টটা থেকে শুরু করলে বেস্ট সলিউশন আসবে এটা কিন্তু আপনি জানেন না। মানে এটা রাউটিংটা টোটালি ডিপেন্ড করবে যে আপনি কোনটা থেকে আগে রাউটিং করা শুরু করছেন। সো এই জিনিসটাই বেসিক্যালি আমরা এখানে দেখবো, যে আমরা যদি S1 এর রাউটিংটা আগে করি তখন কি হচ্ছে, আমরা S2 রাউটিংটা যদি আগে করি তখন কি হচ্ছে।
ঠিক আছে, কোনটাতে আমরা বেটার পাচ্ছি। সো সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচে আমরা যখন ক্লাসে পড়াইছি আমি বলছিলাম যে সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচের একটা সমস্যা হচ্ছে যে আপনি ইনিশিয়াল পয়েন্টের উপর ডিপেন্ড করতেছে, কারণ আপনি একটার পরে একটা রাউটিং করবেন। সো আপনি S1 থেকে শুরু করলে একরকম অ্যান্সার পাবেন, S2 থেকে শুরু করলে আরেক রকম অ্যান্সার পাবেন। এবং এরকম হইতেই পারে যে আপনি যেটা থেকে রাউটিং শুরু করছেন সেটা থেকে শুরু না করে অন্যটা থেকে শুরু করলে আপনার রাউটিংটা বেটার আসবে। ওকে, সো এই জিনিসটাই বেসিক্যালি আমরা এখানে ভেরিফাই করবো। আপনি S1 থেকেও শুরু করতে পারেন, S2 থেকেও শুরু করতে পারেন। সো এখানে আমরা যেটা করব, আমরা আগে S1 থেকে শুরু করব, তারপর আরেকবার S2 থেকে শুরু করব, করে এরপর আমরা ফাইনাল রেজাল্ট বলবো যে আমার কোনটা করলে বেটার হবে। ওকে। ওকে ম্যাম। আচ্ছা, তো আমরা শুরু করি তাহলে। আমরা ফার্স্টে ধরেন S1 থেকে T1 এর রাউটিংটা করব, এরপর আমরা S2 থেকে T2 রাউটিং করব। তো S1 থেকে T1 এর রাউটিং যদি শুরু করি তাহলে আমাদের যে S2 T2 এগুলো তো সব আমার অবস্টাকেল হিসেবে কাউন্ট হবে। মানে S2 T2 এগুলো এই দুইটা সেল দিয়ে তার আমরা পাস করতে পারবো না, সেগুলো আমার অবস্টাকেল। সো আমরা হচ্ছে রাউটিং শুরু করি, তাহলে ফার্স্ট স্টেপ কি আমাদের ওয়েভ প্রপাগেশন। তাহলে ওয়েভ প্রপাগেশন আমরা করি, তাহলে আমার কি হবে, S1 এর পাশের যে চারটা ব্লক আছে এই চারটাতে আমার 1 হবে। আচ্ছা, তারপরেরটাতে কি হবে, সবগুলোর পাশে হবে আমার 2। আচ্ছা, এরপরটাতে সবগুলোর পাশে হবে 3, সবগুলো 2 পাশে হবে 3। ওকে, এরপরটাতে সবগুলো 3 পাশে হবে হচ্ছে 4। এই দুইটাতে 3 হবে, এরপরটাতে সবগুলো 3 পাশে হবে 4। সো এখানে আমার 4, এখানে আমার 4, এখানে 4, এখানে 4, এখানে 4, এখানে 4, এখানে 4, এখানে 4। আচ্ছা, তারপরটাতে কি হবে, সবগুলোর পাশে হবে 5। সো এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 5। সেখানে একটা 4 ছিল, এখানে আপনার একটা 5, এখানে একটা 4 ছিল, তো এখানে আর একটা 5 হবে। ওকে। আচ্ছা, তো এখানে আবার আর একটা 5 হবে, এখানে আর একটা 5 হবে, এখানে আর একটা 5 হবে। ওকে, তো সবগুলো 5 দিয়ে ফেলছি, তাহলে তারপরে প্রপাগেশনে হবে সবগুলা 6। তো সবগুলা ম্যাম, T2 এর পাশে 4 আসবে না। হ্যাঁ, এখানে একটা 4 আসবে। আচ্ছা, so এখানে আমার আর একটা 6 আসবে, এখানে একটা 6 আসবে, এখানে একটা 6, এখানে একটা 6, এখানে একটা 6, এখানে একটা 6। ওকে, তো সবগুলা 6 দিয়ে ফেলেছি। এখন আমরা চলে যাব সবগুলা তাহলে 7। তাহলে এটা আমার 7, এখানে এটা 7, এটা 7, এটা 7, এখানে এটা 7, এটা 7, এখানে এটা 7। ম্যাম, এখানে উপরের গুলোতে কি প্রপাগেশন করার দরকার আছে? আমি তো দেখতেছি আমার ডেস্টিনেশন নিচের দিকে, সো আমি চাইলে তো সেটা হচ্ছে নিচেরটাই শুরু আপনার করতে এই পারি যে না? শর্টকাট ইউজ করতে গিয়ে পরে হচ্ছে ভুল করেন। ঠিক আছে, তো আমি সাজেস্ট করব শর্টকাট ইউজ না করে স্টেপ বাই স্টেপ করার। কারণ আপনারা শর্টকাট ইউজ করতে গিয়ে পরে হচ্ছে ভুলভাল করে ফেলেন, তারপরে আপনাদের আর মিলে না। ঠিক আছে, মানে আপনারা মনে করেন যে আমরা মানে দেখে আপনারা একটা আইডিয়া করে ফেলেন যে এদিকে রাউটিং হবে। তো আপনারা হচ্ছে সবগুলা না করে দেখা যায় স্কিপ করে শর্টকাট ইউজ করে করতে যান, এরপরে হচ্ছে আপনারা ভুল করেন। ঠিক আছে, তো আমি সাজেস্ট করবো যে আপনারা মানে যে স্টেপ গুলা যেভাবে করার কথা, মানে তো আপনি অ্যালগোরিদম ফলো করতেছেন, অ্যালগোরিদম আপনার কি করার কথা, ওয়েব প্রপাগেশনে তো আপনার সবগুলা মার্ক করার কথা। তো সবগুলা মার্ক করবেন, ইন দ্যাট কেস আপনাদের ভুল হওয়ার চান্সটা কমে যাবে। ঠিক আছে, আপনারা এই যে কমনলি যেটা করেন, আপনারা গ্রিডটা দেখেন, গ্রিডটা দেখে বলেন ও আচ্ছা এটা রাউটিং তো এদিকে হবে। তারপরে আপনারা যে পার্টটা আপনি মার্ক করে রাখেন মনে মনে, সেই পার্টটাই জাস্ট মার্কিং করেন, বাকিগুলোতে মার্কিং করেন না, এবং আলটিমেটলি আপনাদের সলিউশন ভুল হয়। বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, তো এরপর আমাদের সবগুলো 7 এর পাশে 8, তাহলে এটা আমার 8, এখানে এটা 8, দেন হচ্ছে আপনার এখানে এটা 8, এটা 8। বাকিগুলো আসলে 8 দেওয়ার দরকার নেই, বিকজ আমরা তো অলরেডি পাথ পেয়ে গেছি। ঠিক আছে, তো আমরা কি পেয়ে গেলাম, আমরা হচ্ছে টার্গেটে রিচ করে গেছি। ম্যাম ওই 6 এর নিচে একটা 7 হতো না? হ্যাঁ, এখানে আপনার 7 হতো। ঠিক আছে, তো আলটিমেটলি একই থিং, মানে আপনার এইটাই তো এসে শেষ হচ্ছে। ঠিক আছে, তো এইটা এসে আমাদের শেষ ম্যাম, হয়ে T2 এর উপরেও তাহলে 6 হবে। কোথায়? T2 এর উপরে একটা 6 হবে না? আচ্ছা, তো এখানে তাহলে আমাদের হচ্ছে ওয়েভ প্রপাগেশনটা শেষ এখানে। আমরা অলরেডি T1 এ রিচ করে ফেলছি। সো ওয়েভ প্রপাগেশন শেষ, এখন আমাদের কি করতে হবে, ব্যাক ট্রেস করতে হবে বা রিট্রেস করতে হবে। সো রিট্রেস আমরা কি করব, তাহলে 8765432 1 সোর্স,
এই পাথটা আমরা ট্র্যাক করব। সো দেখেন এই পাথটা ট্র্যাক আমরা ডিফারেন্ট ওয়েতে করতে পারি। এই যে আমাদের এখান দিয়ে একটা করতে পারি 8 7 6 5 4 3 2 1 সোর্স, এটা আমার একটা পসিবল। আর একটা আছে এইদিকে দেখেন 8 7 6 5 4 3 2 1, এটাও কিন্তু একটা পসিবল। ঠিক আছে, এখন আমার চেক করতে হবে যে এই দুটাতে বেন্ডিং কোনটাতে কম। ঠিক আছে, এই দুটাতে বেন্ডিং কোনটাতে কম। সেখানে যদি আমরা 8 7 6 তারপরে 5, তাহলে এখানে একটা বেন্ডিং হচ্ছে, দেন 4 3 2 1 সোর্স। ওকে, সো এখানে আমাদের আরেকটা বেন্ডিং হচ্ছে, তাহলে এই পাথটা ফলো করলে আমার বেন্ডিং হচ্ছে দুইটা। ওকে, আমরা যদি এই পাথটা ফলো করি যে আমার 1 2 3 4 5 6 7 8, তাহলে আমার বেন্ডিং হচ্ছে দুইটা। আর আরেকটা পাথ আছে, এটা দেখেন এখানে যদি আমরা এই পাথটা ফলো করি T1 থেকে 8, দেন 8 থেকে 7, এখানে একটা বেন্ডিং হচ্ছে, দেন 7 6 5 4 3 2, এখানে এসে আর একটা বেন্ডিং হচ্ছে। ঠিক আছে, সো দেখেন আমার বেন্ডিং কিন্তু হয়ে যাচ্ছে তিনটা। ওকে, আচ্ছা, এবং আমরা অলরেডি এভাবেও কিন্তু আসলে আপনার চেক করতে হবে না, আমরা অলরেডি কি জানি যে আমরা যখন রিট্রেস করব, রিট্রেসিং এর টাইম আমরা একটা রুল অফ থাম মেনে চলবো। রুল অফ থামটা কি ছিল, যে আমরা ডিরেকশন চেঞ্জ করব না আনলেস ইটস অ্যাবসলিউটলি নেসেসারি। সো এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি যে আমরা ডিরেকশন চেঞ্জ করবো না আনলেস ইটস অ্যাবসলিউটলি নেসেসারি, তাহলে কি আমরা শুরুতে এখান থেকে এদিকে যাব না। আমরা শুরুতেই কোন দিকে যাব, T1 থেকে 8-এ আসবো, 8 থেকে 7-এ যাব, 7 থেকে 6-এ যাব। এখানে তো আমার ডিরেকশন চেঞ্জ করার মানে এখান থেকে 8 থেকে 7-এ যাওয়ার জন্য তো উপরে যাওয়ার দরকার হচ্ছে না, বিকজ আপনার এদিকে আর একটা 7 আছে। আমাদের রুল অফ থাম কি বলে যে আমরা ডিরেকশন চেঞ্জ করব না আনলেস ইটস অ্যাবসলিউটলি নেসেসারি। ওকে, তাহলে আমরা কি করলাম, T1 থেকে 8-এ গেলাম, 8 থেকে 7, 7 থেকে 6-এ। এখন 6-এর পরে 5 দেখেন এদিকে নাই, 6-এর পরে 5-এ যাওয়ার জন্য আমাদের কি করতে হচ্ছে, ডিরেকশন চেঞ্জ করতেই হচ্ছে। So, আমরা ডিরেকশন চেঞ্জ করবো, দেন 5 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে 2, 2 পর্যন্ত দেখেন আমার ডিরেকশন চেঞ্জ করতে হচ্ছে না, বাট 2 এর পরে 1-এ যাওয়ার জন্য আমার ডিরেকশন চেঞ্জ না করা ছাড়া উপায় নাই। So, আমরা 2 থেকে 1-এ যাওয়ার টাইম আবার ডিরেকশন চেঞ্জ করব। সো তাহলে আমরা 2 1 সোর্স, তাহলে আমরা কি পেয়ে গেলাম, পাথটা পেয়ে গেছি। তাহলে আমরা এখন এটাকে মার্ক করে দিই। তাহলে আমার ফাইনাল স্টেপ কি, যে আমি রিট্রেস করে যে পাথটা পাইলাম সেই পাথটাকে এখন আমি মার্ক করে দিব। সো তাহলে আমার হচ্ছে কানেকশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ম্যাম, এমন যদি কোনো কন্ডিশন আসে যে দেখা যায় ডিরেকশন চেঞ্জ না করে আমার হইতেছে ব্যান্ড 3টা আর অন্যভাবে গেলে ব্যান্ড 2টা আসতেছে, সেই ক্ষেত্রে ম্যাম কোনটা? এটা কখনোই হবে না, বিকজ আপনার ডিরেকশন চেঞ্জ যেদিকে করা লাগতেছে না সেদিকে বেন্ড কিভাবে বেশি আসবে বলেন। ও হ্যাঁ। মানে যেখানে আপনার বেন্ড বেশি আসবে সেখানে তো আপনার ডিরেকশন চেঞ্জ করা লাগতেছে না, বেন্ড আসা মানেই কি আপনার ডিরেকশন চেঞ্জ করতে হচ্ছে। তো আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনার যদি ডিরেকশন চেঞ্জ করতে না হয় তাহলে সেখানে বেন্ড কোনোভাবে কি বেশি আসা পসিবল? না ম্যাম। মানে আপনার তো এই জিনিসটা বলাই হয়েছে এই জন্য যেন আপনার মানে বেন্ডিং কমানোর জন্যই তো এই রুলটা, যে আপনি ডিরেকশন চেঞ্জ করবেন না। বিকজ বেন্ড আসতেছে কখন, যখন আপনি ডিরেকশন চেঞ্জ করতেছেন। তো আপনি যদি ডিরেকশন চেঞ্জ না করেন তখন তো বেন্ড আসবে না। ওকে, সেটা কখনোই পসিবল না যে আপনার অন্য পাত্রাতে মানে বেন্ডিং কম আসবে। ঠিক আছে, বিকজ আপনি ডিরেকশন চেঞ্জ না করে যে পাথে গেছেন সেই পাথটাতেই তো মিনিমাম বেন্ডিং আসবে। ওকে, তাহলে আমাদের হচ্ছে কানেকশন হয়ে গেছে। এখন আমরা কি করব, বাকি গ্রিড গুলাকে ইরেজ করে দিব। ইরেজ করে দিয়ে আমরা কি করব, পরেরটার কানেকশন শুরু করব। ওকে, সো এখানে দেখেন আমি সবগুলো সেম বক্সে কেন করছি, কারণ কোশ্চেন আপনাকে বলা ছিল যে আপনি এক একটা করে বক্স এক একটা কানেকশনের জন্য ইউজ করেন। বিকজ আপনার তো আসলে অনেকগুলো রাউটিং করতে হবে, তাই না? আপনার তো আসলে 4টা রাউটিং করতে হবে। এই যে S1 থেকে T1 হয়ে গেছে, এরপর আমরা কি করবো, S2 থেকে T2 করব। আবার আমাদের কি থেকে শুরু করতে হবে, আবার আমার আর একটা পাথ করতে হবে কি, যেখানে আমি S2 থেকে শুরু করবো। এই জন্য আমরা হচ্ছে একটার ভিতরেই সব ড্র করে ফেললাম। আচ্ছা, তো একটার ভিতরে আমরা ড্র করে ফেলছি, এবং এটা কোশ্চেনে বলা ছিল যে আপনি পুরো রাউটিংটা একটা গ্রিডে কমপ্লিট করবেন। তো একটা গ্রিডে আমি S1 থেকে T1 কমপ্লিট করে ফেলছি, এখন আমি S2 থেকে T2 শুরু করবো। তো S2 থেকে T2 শুরু করার টাইমে দেখেন S1 থেকে T1 যেটা কমপ্লিট করে রাখছেন এটা কিন্তু আপনার আগে ড্র করে নিতে হবে। বিকজ এগুলো আমার কি হবে, অবস্টাকেল হবে। যখন আমি S2 থেকে T2 করবো, এগুলো তো আপনি অলরেডি রাউটিং করে ফেলছেন না? S1 থেকে T1 তো আপনি অলরেডি রাউটিং করে ফেলছেন। সো এই জায়গাটা কিন্তু আপনার অবস্টাকেল হিসেবে কাউন্ট হবে। সো আমরা এই জন্য আগে এটাকে মার্ক করে নিলাম যে এই জায়গাটা এখন কিন্তু আমার অবস্টাকেল। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে S2 থেকে T2 রাউটিং শুরু করি। তাহলে S2 থেকে T2 রাউটিং যদি শুরু করি, আমার ফার্স্ট স্টেপ ওয়েভ প্রপাগেশন। সো আমরা 1 1 1, এই তিনটা 1 হবে। এরপর আমরা কি করবো, সবগুলো 2। সো এটা 2, এখানে 2, এটা 2, এটা 2, এটা 2, এটা 2। ওকে, সবগুলো 2 মার্ক করা হয়ে গেছে। এরপর আমরা কি করবো, সবগুলো 3 মার্ক করবো। তাহলে আমার এটা একটা 3, এটা একটা 3, এটা একটা 3, এটা একটা 3, এটা একটা 3,
এখানে একটা 3, এখানে একটা 3, এখানে একটা 3। ওকে, সবগুলো 3 মার্ক হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা সবগুলা 4 মার্ক করব। তাহলে এটা একটা 4, এটা একটা 4, এখানে একটা 4, এখানে একটা 4, এই 3 পাশে এখানে 4, এখানে 4, এখানে 4। ওকে, সবগুলো 4 মার্ক করা হয়ে গেছে। এরপর আমরা কি করব, সবগুলো 5 মার্ক করব। তাহলে এটা 5, এটা আমার 5, এখানে এটা 5, এটা 5, এখানে এটা 5। ঠিক আছে, সবগুলো 5 মার্ক করা হয়ে গেছে। এখন সবগুলা 6। সো এটা 6, এখানে এটা 6, এখানে এটা 6, এখানে আমার এটা 6। ওকে, সবগুলো 6 হয়ে গেছে। এখন সবগুলা 7। তাহলে এটা আমার 7, এখানে এটা 7, এখানে আমার এটা 7, এটা 7। ওকে, সবগুলো 7 ডান। তাহলে সবগুলো এখন 8 এ চলে যায়। তাহলে এটা 8, এটা আমার 8, এখানে এটা 8, এটা 8, এটা 8। ওকে, নেক্সট হচ্ছে সবগুলা কি হবে 9। তাহলে এখানে, আচ্ছা এটা তো 7 ছিল, 17 ছিল, এখানে তাহলে একটা 8 থাকবে। ওকে, সো এটা আমার হচ্ছে 9 হবে, এটা 9 হবে, এটা 9 হবে। ওকে, সেম ভাবে আমার এখানে এটা 9 হবে, এখানে 9 হবে, এখানে 9 হবে, এখানে আর একটা 9 হবে। ওকে, সবগুলা 9 হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা চলে যাই সবগুলা 10। তাহলে এটা আমার 10, এটা 10, এটা 10, এটা 10, এখানে এটা 10, এখানে এটা 10, এখানে এটা 10। ওকে, আচ্ছা, এখন আমরা চলে যাই সবগুলো তাহলে 11। ওকে, সো এখানে আমার এটা 11, এখানে আমার হচ্ছে এটা 11। ঠিক আছে, এখানে এটা 11। আসলে বাকিগুলো না দিলেও চলবে, বিকজ আমরা টি2 তে রিচ করে গেছি অলরেডি। ঠিক আছে, আমরা টি2 তে রিচ করে গেছি। আচ্ছা, সো এখন দেখেন তাহলে আমাদের টোটাল আসতে হচ্ছে 11। এখানে টোটাল আমার আসতে হচ্ছে 11। সো আমার এখান থেকে যদি আমরা দেখি S2 থেকে, তাহলে আমার 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে, আচ্ছা, সো এখন তাহলে আমরা চলে আসি, তাহলে এটা আমরা ব্যাকট্র্যাক করি। ব্যাকট্র্যাক করতে গেলে তাহলে আমাদের কিভাবে ব্যাকট্র্যাক করতে হবে, তার আমরা ব্যাকট্র্যাকে আমরা রুলস কি শিখছি দেখেন। এই যেখানে আমার কিন্তু দুইটা পাথ আছে, 11 10, এদিকেও যেতে পারে, 11 10 নিচেও আসতে পারেন। তাহলে আমরা কোনটা ফলো করব, যেখানে আমরা প্রিন্টিং হতে হবে না। তাহলে আমরা কোথায় যাব, 11 থেকে 10 এদিকে যাব, তাই না? বিকজ আমরা 11 থেকে 10, তাহলে আসলে নিচে আসতে গেলে কি করতে হচ্ছে, ডিরেকশন চেঞ্জ করতে হচ্ছে। So আমরা ডিরেকশন তো চেঞ্জ করবো না। 11 থেকে 10 আমরা সোজা যাব। এরপরে দেখেন 10 থেকে 9 এ যাওয়ার জন্য আমাদের বেন্ডিং, মানে এখানে আমার ডিরেকশন চেঞ্জ করতে হবে, আমার কোনো অপশন নাই। ওকে, তাহলে আমরা এখান থেকে আমরা ডিরেকশন এইদিকে চেঞ্জ করে ফেলি। তাহলে আমার 10 9 8 7 6, তো 6 পর্যন্ত ঠিকঠাক আসছে। এরপরে দেখেন আবার ডিরেকশন আপনার চেঞ্জ করতে হচ্ছে। 6 এর পরে আপনার 5 এ যাওয়ার জন্য কিন্তু নিচে গেলে হচ্ছে না, ডিরেকশন চেঞ্জ করতে হবে। সো এখানে আমরা আর একটা ডিরেকশন চেঞ্জ করব। সো 1 পর্যন্ত আমার ডিরেকশন সেম থাকতেছে। এরপরে 1 থেকে S2 তে যাওয়ার জন্য আমার আর একটা চেঞ্জ করতে হচ্ছে, বেন্ড করতে হচ্ছে। ওকে, তাহলে আমার এখানে বেন্ড হচ্ছে কয়টা, একটা দুইটা তিনটা। ঠিক আছে, তো আপনি এই যে 11 থেকে 10 যদি নেমে আসতেন, তাহলে 11 থেকে 10 একটা বেন্ডিং হতো, 9 থেকে 8 একটা বেন্ডিং হতো, এখানেই দুইটা বেন্ডিং হয়ে যেত, এই দুইটা তো থাকতো, এই চারটা হয়ে যেত কিন্তু। ঠিক আছে, তো এই যে আমরা রুল অফ থাম্ব ফলো করছি যে আমরা ডিরেকশন চেঞ্জ করবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের অ্যাবসলিউটলি নেসেসারি। এটা করে দেখেন আমাদের মিনিমাম বেন্ডিংটাও ইনশিওর হয়ে গেছে। তো আমাদের এটাও হয়ে গেছে, তাহলে আমরা এখন এটাকেও মার্ক করে দিই। তাহলে এটা হচ্ছে আমার S2 থেকে T2। ঠিক আছে, তাহলে এটা আমার S2 থেকে T2। তাহলে আমরা বাকি গ্রিড গুলাকে এখন ইরেজ করে দিই। ঠিক আছে, সো দেখেন আমাদের রাউটিং হয়ে গেছে। আমরা এখানে এই রাউটিংটা করছি কিভাবে, যে আমরা S1 থেকে T1 এর কানেকশনটা আগে দিছিলাম, S2 থেকে T2 কানেকশনটা পরে দিছি। সো এটা আমার একটা রাউটিং হয়েছে। নেক্সট আমরা যেটা করব, আমরা S2 থেকে T2 টার কানেকশন আগে দিব, দেন S1 থেকে T1 করবো। মানে আমরা S2 থেকে শুরু করব। এখানে আমরা শুরু করছিলাম S1 থেকে, পরেরটাতে আমরা শুরু করব S2 থেকে। ওকে, সো S2 থেকে শুরু করে আমরা দেখবো যে ওইটাতে আমাদের বেটার হয় নাকি ওর্স হয়। সো বেটার নাকি ওর, যেটা আমরা আসলে বুঝবো কিভাবে, টোটাল ম্যানহাটেন ডিস্টেন্সটা কাউন্ট করে। টোটাল ম্যানহাটেন ডিস্টেন্সটা কাউন্ট করবো যে এখানে আমার টোটাল ম্যানহাটেন ডিস্টেন্স কত, আর ওখানে টোটাল ম্যানহাটেন ডিস্টেন্স কত হচ্ছে। তো এটাতে যদি দেখেন এখানে আমার টোটাল ম্যানহাটেন ডিস্টেন্স কত আছে, 9 না? এই যে 1 2 3 4 5 6 7 8, T1 সহ কাউন্ট করলে 9। আর এখানে কত আছে 11, সেখানে টোটাল হচ্ছে 12। তো টোটাল আমার এখানে ম্যানহাটেন ডিস্টেন্স আসতেছে 21। তো আপনি যদি S1 থেকে T1 আগে করেন, এরপর S2 থেকে T2 করেন, ইন দ্যাট কেস আপনার টোটাল ম্যানহাটেন ডিস্টেন্স আসতেছে 21। ওকে, আচ্ছা,
এখন আমরা যেটা করব, আমরা আগে S2 থেকে শুরু করব, আগে S2 থেকে T2 করব, দেন S1 থেকে T1 করব। তো S2 থেকে T2 করি, তাহলে আমরা শুরুতে S2 সবগুলা পাশে 1 দিব, এরপরে সবগুলা 2, এরপরে সবগুলা 3, এরপরে সবগুলা 4। ঠিক আছে, সো এটা 4, এটা 4, এখানে 4, এখানে 4, এখানে 4, এখানে 4, এখানে 4, এখানে 4, এখানে, 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 এখানে। ওকে, সবগুলো হয়ে গেছে না 4? আচ্ছা, এরপরে সবগুলো 5। সো এখানে একটা 5, এখানে একটা 5। সো বাকিগুলো আর না দিলেও হবে, বিকজ আমরা এই যে S2 থেকে T2 তে রিচ করে গেছি, তাই না? T2 তে রিচ করে গেছে, সো আপনি বাকি এখানে 5 আসলে সবগুলোতে কমপ্লিট না করলেও চলবে, বিকজ আপনি 5 তো করে T2 তে রিচ করে গেছেন। ওকে, আমরা ধরেন চাইলে করেও ফেলতে পারি। আচ্ছা, তাহলে আমরা অলরেডি T2 তে রিচ করে ফেলছে, তাহলে ফার্স্ট স্টেপ ডান, ওই প্রপাগেশন ডান। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে রিট্রেস। এখন আমরা করব রিট্রেস। তো রিট্রেসের এই যে আগের মতোই রুলস। সো এখন দেখেন, এখানে আমাদের দুইটা পসিবল সলিউশন আছে, দুইটাতে আসলে আপনার বেন্ডিং সিমিলার আসবে। ওকে, দুইটাতেই বেন্ডিং সিমিলার আসবে। দেখেন T2 থেকে 5 4 3, এইদিকে যদি যান যে T2 দেন 5 4 3, এখানে ধরেন এটাকে আমি ব্ল্যাক দিলাম 5 4 3, এরপরে 2 তে আসার জন্য আপনার বেন্ড করতে হচ্ছে 3 2 1 S2। সো এটা যেরকম কারেক্ট, আপনি যদি এখান থেকে আসেন T2 5 4 3, এখানেও দেখেন আপনার কিন্তু বেন্ড করা লাগতেছে না, তাই না? সো এখানে আমার নো বেন্ডিং 5 4 3, তারপরে 2 1 S2। ওকে, সো এখানে আমার দুইটা পসিবল সলিউশন, মানে S2 থেকে T2 জন্যই আপনার মিনিমাম ডিস্টেন্স এবং মিনিমাম বেন্ড, মিনিমাম ডিস্টেন্স মিনিমাম বেন্ড এরকম পাথ দুইটা। সো আপনি যে কোনো একটা করলেই কারেক্ট। ওকে, আপনি যেটাই করেন সেটাই কারেক্ট, আপনি উপরেরটাও করতে পারেন, নিচেরটাও করতে পারেন। সো S2 থেকে T2 জন্য আপনার দুইটা পসিবল সলিউশন আছে, যে দুইটাতেই আপনার ডিস্টেন্স মিনিমাম, বেন্ডিং মিনিমাম। তো আপনি যেটা চুজ করেন এটা আপ টু ইউ, আপনার যে কোনো মানে যেটাই চুজ করেন না কেন, আলটিমেটলি আপনার হচ্ছে বেন্ডিং এবং ডিস্টেন্স মিনিমামই থাকতেছে, কোনো ইস্যু নাই। ওকে, সো ধরেন আমরা হচ্ছে এটা চুজ করলাম যে S2 থেকে T2, এটা আমরা চুজ করছি। সো এখন আমরা S1 থেকে T1 করব, তাহলে এই পাথটা আমার জন্য অবস্টাকেল। ওকে, সো S2 থেকে T2 করে ফেলছি, এখন আমরা S1 থেকে T1 করবো, তাহলে আমার এই পাথটা হচ্ছে অবস্টাকেল। তাহলে S1 থেকে শুরু করি, তাহলে S1 এটা হচ্ছে 1, এটা 1, এটা 1। ওকে, এরপরে সবগুলো 2। ওকে, এরপরে হচ্ছে এখানে একটা 2 আসবে, সবগুলো হচ্ছে 3। সো এখানে একটা 3, এখানে একটা 3, এখানে 3, এখানে 3, এখানে 3, এখানে 3, এখানে 3, এখানে 3। এরপরে সবগুলা 4। সো এখানে 4, এখানে 4, এখানে 4, এখানে 4, এখানে 4, এখানে 4, এখানে 4। এরপর সবগুলা 5। সো এখানে একটা 5, এখানে একটা 5, এখানে 5, এখানে 5 ছিল, এখানে 5, এখানে 5, এখানে 5। ওকে, এরপরে সবগুলা 6। এটা 6, এটা 6, এখানে উপরে এটা 6, এখানে এটা 6, এখানে এটা 6, এটা 6, এটা 6। ওকে, সো নেক্সট সবগুলা 7। সো এখানে 7, এখানে 7, এখানে 7, এখানেও 7, এখানেও 7, এখানেও 7। নেক্সট 8। সো এটা 8, এখানে 8, এখানে 8, এখানে 8। আচ্ছা, so এখানে আমার 8, এখানে 8, এখানে 8। ওকে, তো সবগুলো 9, এখানে 9, এখানে 9, এখানে 9, এখানে 9, আমার সেটা 8 হবে। এখানে আপনার 9, এখানে আমার 9, এখানে 9। ঠিক আছে, আচ্ছা, এরপরে সবগুলো 10। তো আমার এখানে আছে 10, এখানে আছে 10। তো বাকি আসলে 10 গুলো তো আর মার্ক করার আপনার দরকার নাই, বিকজ অলরেডি আমরা সো আমাদের হচ্ছে এখানে আমরা হচ্ছে S1 থেকে T1 আমরা পৌঁছায় গেছি হচ্ছে 10-এ। ঠিক আছে, সো 10-এ যাওয়ার পরে আমাদের হচ্ছে T1 রিচ করে গেছি।
সো এখন তাহলে আমাদের কি করতে হবে, রিট্রেস করতে হবে। সো রিট্রেসে দেখেন আমাদের এখানে কি করতে হবে, তাহলে T1 থেকে 10-এ যেতে হবে, 10 9 8 7 6, দেন কি আসবে 6 এর পরে 5-এ যাওয়ার জন্য আমাদের বেন্ড করতে হচ্ছে। So আমরা বেন্ড করবো, দেন 5 4 3 2 1, দেন 1 থেকে সোর্স 1-এ যেতে আরেকটা বেন্ডিং করতে হচ্ছে। ঠিক আছে, তো আমার ফাইনাল পাথ হচ্ছে এইটা। আচ্ছা, সো এখন দেখেন আমরা হচ্ছে দুই ভাবে করলাম। তো আমরা শুরুতে কি করছিলাম, যে আমরা হচ্ছে S1 থেকে T1 আগে করছিলাম, তারপর S2 থেকে T2 করছি, আর এখন আমরা করলাম হচ্ছে S2 থেকে T2 আগে, দেন S1 থেকে T1। ওকে, সো এটা আমরা করে ফেললাম। তাহলে এটা করার পরে এখন যদি আমরা তাহলে হচ্ছে ম্যাম ইয়াটা দেখি। কথা কেটে কেটে আসছে। আচ্ছা, আমার এখানে একটু ভুল হয়েছে, দাঁড়ান, এখানে তো এটা 3 হবে না, এটা তো আমাদের 1 হওয়ার কথা ছিল। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে মিস। আচ্ছা, সো আমরা হচ্ছে যেটা করতেছিলাম, যে আমরা হচ্ছে এই রাউটিংটা করতেছিলাম। ওকে, সো এখানে একটু ভুল ছিল, এটা 4 5, এটা 6 7 8 9 10। ওকে, সো এখানে দেখেন তাহলে আমাদের হচ্ছে এই যে আমাদের এখান থেকে 10 9 8 7 6 5 4 3 2 1 সোর্স 1, এটা একটা পাথ আছে। আপনাদের কিন্তু আসলে আরেকটা পাথ হয়, দেখেন যে 10 9 8 7 6 5 4 3 2 1 সোর্স। এটাও যদি করেন আপনার সেমই আসবে। ঠিক আছে, আপনি যদি এটা করেন যে আপনার হচ্ছে T1 থেকে, আচ্ছা এখান থেকে যদি আপনি করেন T1 থেকে 10 9 8 7 6 5 4 3 2 1 সোর্স, এটা তো আপনার বেন্ডিং আসলে দুইটাই থাকতেছে। ঠিক আছে, সো আপনার এখানেও বেন্ডিং যে দুইটা থাকতেছে, এখানেও আপনার বেন্ডিং আসলে দুইটাই থাকতেছে। মানে ইনিশিয়ালি যখন আমরা শুরু করব আমাদের তো দেখতে হবে যে T1 থেকে 10, T1 থেকে 10 আমার দুই দিকে, দুই দিকেই যদি যাই, আমি যদি উপরে যাই তাও আমার বেন্ডিং নেই, নিচে আসলেও আমাদের বেন্ডিং নেই। ঠিক আছে, তো এখানে আপনি যদি যে T1 থেকে 10 দেন 9 8 7 6 5 4 3 2 1 এই পাথটাও ফলো করেন, আপনার যাই আসবে এখানে 10 9 8 7 6 5 4 3 2 1 সোর্স, এটা তো আপনার বেন্ডিং সেম আসবে। সেখানে S1 থেকে T1 এর জন্য আপনার মিনিমাম বেন্ডিং পাথ এবং মিনিমাম ডিস্টেন্সের দুইটা পসিবল সলিউশন। ওকে, যে কোনো একটা করলেই হবে। এখানে যেরকম আমরা দেখলাম S2 থেকে T2 এর জন্য দুইটা সলিউশন ছিল, এখানেও সেম আমার S1 থেকে T1 এর জন্য আমার সলিউশন হচ্ছে দুইটা। আপনি যেটাই করেন আলটিমেটলি সেম থিং, এটাতে আপনার কোনো সমস্যা নাই, আপনি যে কোনো একটা ফলো করতে পারেন। ঠিক আছে, সো ধরেন আমি এটাকে চুজ করছি, যে রেটটাকে আমি অলরেডি মার্ক করে দিছি। সো বাকিগুলোকে আমরা ইরেজ করে দিব। ঠিক আছে, বাকিগুলোকে আমি ইরেজ করে দিচ্ছি। সো ফাইনালি আমার এটা হচ্ছে তাহলে কারেক্ট সলিউশন। ঠিক আছে, আচ্ছা, সো এখানে দেখেন আমরা S2 থেকে T2 দেন S1 থেকে T1 যখন করলাম, তখন আমাদের আসতেছে কত, টোটাল ম্যানহাটন ডিসটেন্স কত আসছে সেটা এখন আমরা একটু দেখি। সো দেখেন S2 থেকে T2 এর জন্য আপনার ম্যানহাটন ডিসটেন্স আসছিল 6, S2 থেকে T2 এর জন্য আপনার ম্যানহাটন ডিসটেন্স আসছিল 6, আর S1 থেকে T1 এর জন্য আসলো 11, তাই না? আপনি দেখেন যে S2 থেকে T2 কত ছিল, এই যে 5 পর্যন্ত ছিল না, তাহলে 1 2 3 4 5 6, তাহলে S2 থেকে T2 ম্যানহাটন ডিসটেন্স হচ্ছে 6, আর এখানে কত আসছে 10, সো T1 পর্যন্ত হচ্ছে 11, তাহলে টোটাল ম্যানহাটন ডিসটেন্স আসতেছে 11 প্লাস 6 বা 17। ওকে, সো দেখেন আমরা যখন S1 থেকে T1 এর কানেকশনটা আগে দিছি, এরপর S2 থেকে T2 করছি, আমার ম্যানহাটন ডিসটেন্স আসছিল 21। বাট যখন আমরা S2 থেকে স্টার্ট করছি, আগে S2 থেকে T2 করছি, এরপরে S1 থেকে T1 করছি, তখন আমার ম্যানহাটন ডিসটেন্স আসছে হচ্ছে 17। ঠিক আছে, সো বেসিক্যালি তাহলে আপনাদের কি হচ্ছে, আমাদের যে S2 থেকে T2 এই অপশনটা হচ্ছে বেটার। ওকে, বোঝা গেছে? ম্যাম এখানে দুই জায়গায় যদি ডিস্টেন্সটা সেম আসতো তাহলে কি আমরা ব্যান্ডিং নিয়ে মেজার করতাম, হ্যাঁ, নাম্বার অফ ব্যান্ড? বেন্ডিং এর উপর বেস করে ডিসিশন আসতো যে কোনটাতে বেন্ডিং বেশি, কোনটাতে বেন্ড কম। ঠিক আছে, ক্লিয়ার এটুকু? ইয়েস ম্যাম। জি মিস। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে 1 নাম্বার কোশ্চেনটা ডান। 1 নাম্বার কোশ্চেন আমাদের হচ্ছে কেএল এবং হচ্ছে লিজমেস ছিল, এটা আমরা করে ফেলছি। তাহলে আমরা নেক্সট কোশ্চেনটাতে মুভ করি। সো নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমাদের ডিলের কোশ্চেন। ওকে, সো এখানে কি দেওয়া আছে, দেখেন আপনার তিনটা গেট আছে, গেট 1 গেট 2 গেট 3। সো গেট 1 এর আউটপুটটা বেসিক্যালি গেট 2 এবং গেট 3 ইনপুটে গেছে। আচ্ছা,
সো এখন দেখেন ফার্স্টে কি বলা হলো, দ্য ব্লক ডায়াগ্রাম শোন ইন ফিগার 2 রিপ্রেজেন্টস আ সেফটি কন্ডিশন চেক সিস্টেম ইউজড ইন অ্যান ইন্ডাস্ট্রিয়াল মেশিন। ওকে, কি বলা হলো, 3 সেফটি সিগন্যালস আর মনিটরস অ্যাজ দ্য ইনপুট অফ দ্য সিস্টেমস এ বি সি। ওকে, আচ্ছা, এ ইকুয়ালস টু হচ্ছে ডোর ক্লোজড, 1 ইকুয়ালস টু হলে ক্লোজ, 0 হলে হচ্ছে ওপেন। সো এ হচ্ছে বেসিক্যালি আপনার হচ্ছে ডোরটা ক্লোজ আছে নাকি ওপেন আছে সেটা ডিটারমাইন করে। সো আমার যদি হচ্ছে ও ডোরটা ক্লোজ থাকে আপনার ইনপুট আসবে 1, যদি ওপেন থাকলে ইনপুট আসবে হচ্ছে 0। আচ্ছা, এরপরে বি হচ্ছে টেম্পারেচার উইদিন সেফ লিমিট, এটাও বলা আছে যদি ভ্যালিড হয়, মানে আমার যদি টেম্পারেচারটা সেফ লিমিটের ভিতরে থাকে তাহলে এটা হচ্ছে 1 আসবে, যদি 0 আসে তাহলে হচ্ছে আমাদের টেম্পারেচার সেফ লিমিটের ভিতরে নাই। আর থার্ড হচ্ছে পাওয়ার সাপ্লাই অন, যদি আমাদের 1 আসে তাহলে আমরা পাওয়ার সাপ্লাইটা অন আছে, যদি 0 আসে তাহলে পাওয়ার সাপ্লাইটা অফ। ওকে, আচ্ছা, এখন কি বলা হয়েছে, when all three safety conditions are satisfied, তার মানে কি এ বি সি তিনটাই যদি 1 হয় তাহলে হচ্ছে আমাদের গেট 1 এর আউটপুটে কি হয়, লো হয়। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, যদি আমার তিনটা সেফটি কন্ডিশন কি কি, যে দরজা বন্ধ আছে কিনা, টেম্পারেচার সেফ লিমিটের ভিতরে আছে কিনা, পাওয়ার সাপ্লাই অন আছে কিনা, এবং আমরা দেখছি তিনটার ক্ষেত্রে যদি ট্রু হয় তাহলে 1 হবে, ফলস হলে 0 হবে। সো বলা হলো যে তিনটা সেফটি কন্ডিশনে যদি স্যাটিসফাইড হয়, তার মানে বেসিক্যালি কি এ বি সি তিনটার ভ্যালু যদি 1 হয়, ইন দ্যাট কেস আপনার আউটপুটটা হবে লো। ওকে, আচ্ছা, এখন তাহলে হচ্ছে সেখান থেকে আমাদের তাহলে গেট 1টা আইডেন্টিফাই করতে হবে। তাহলে গেট 1 কি করতেছে, তিনটে ইনপুটে যদি 1 হয় তখন আউটপুটে দিচ্ছে লো, বাকি সব কিছু আউটপুটে দিবে তাহলে হাই। মানে এটা আপনাকে বলা নেই, বাট এটা তো আপনার আসলে বাই ডিফল্ট, যদি তিনটা সেফটি কন্ডিশন স্যাটিসফাই থাকে তখন যদি লো প্রডিউস করে বাকি সবগুলো তো অবভিয়াসলি কি প্রডিউস করবে, হাই প্রডিউস করবে। আচ্ছা, সো তিনটা 1 এ আউটপুট 0, বাকি সব কিছু আউটপুট 1। এটা কোন গেট বলেন তো? NAND gate, ma'am. NAND gate। সো গেট 1 বেসিক্যালি 3 ইনপুট ন্যান্ড গেট। সো আমরা যেটা আইডেন্টিফাই করলাম ফার্স্টে, যে গেট 1 হচ্ছে 3 ইনপুট ন্যান্ড গেট। ওকে, সো গেট 1 3 ইনপুট ন্যান্ড গেট, এটা আমরা আইডেন্টিফাই করে ফেলছি। গেট 1টা কি আসতেছে, 3 ইনপুট ন্যান্ড গেট। আচ্ছা, এরপরে বলা হলো যে হচ্ছে the signal at node is used in two ways. ওকে, এই সিগন্যালটাকে দুইটা ওয়েতে ইউজ করা হচ্ছে। দেখেন এখানে দেখতেই পাচ্ছেন, একটা গেট 2 তে যাচ্ছে, একটা গেট 3 তে যাচ্ছে। কি বলা হলো, the low value at x is processed by gate 2 to generate an enable signal that allows the machine to operate. ওকে, সো x এর যে ভ্যালুটা আছে, লো ভ্যালু যেটা আছে, সেটা কি করতেছে, এই y কে এনেবল করতেছে হচ্ছে মেশিনটাকে অপারেট করানোর জন্য। তার মানে আমি এই গেট টুর ইনপুটে যদি লো দেই আউটপুটে হাই আসবে, তাই না? এটাই তো বলা হলো, দ্য লো ভ্যালু এট এক্স ইজ প্রসেসড বাই গেট টু টু জেনারেট অ্যান এনেবল সিগন্যাল ওয়াই ইকুয়ালস টু 1। তাহলে এক্স ইকুয়ালস টু 0 হলে ওয়াই ইকুয়ালস টু 1 হবে। তাহলে গেট টু কি হবে, একটা ইনভার্টার বা নট গেট। তাহলে আমার গেট 2 হচ্ছে ইনভার্টার বা নট গেট। ওকে, আচ্ছা, ফাইনালি আসি আমরা গেট 3 তে। সো এখানে কি বলা হয়েছে, এক্স ইজ কম্বাইন্ড উইথ এন ইন্ডিপেন্ডেন্ট ফলস সিগন্যাল ডি ইকুয়ালস টু, ডি হচ্ছে 1 যদি ফল ডিটেক্টেড হয়। ওকে, টু জেনারেট আ শাটডাউন সিগন্যাল। ওকে, এ কমপ্লিট শাটডাউন occurs z equals to 0 when a false signal is present or the safety conditions are violated. ওকে, সো বলা হলো যে যদি এই জেড যেটা করে, যেটা আমাদের আরেকটা ইনপুট আছে ডি, যেটা বেসিক্যালি কি করে, ফল ডিটেকশন, যদি ফল ডিটেকশন হয় তাহলে ডির ভ্যালু 1 হয়ে যায়। ওকে, করে কি করে, একটা শাটডাউন সিগন্যাল জেনারেট করে। এবং একটা শাটডাউন কখন হয়, শাটডাউন হয় যখন জেড ইকুয়ালস টু 0। শাটডাউন মানে জেড ইকুয়ালস টু 0, এবং জেড ইকুয়ালস টু 0 হয় দুইটা কন্ডিশনে। একটা হচ্ছে যদি একটা ফল সিগন্যাল প্রেজেন্ট থাকে, তার মানে ডির ভ্যালু যদি 1 হয় তাহলে জেড ইকুয়ালস টু 0 হবে, অথবা এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমার জেড ইকুয়ালস টু 0 হবে। ওকে, তার মানে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুটটা 0 হচ্ছে, তাই না? এক্স এর ভ্যালু যদি 1 হয় তাও জেড কত হবে, 0। এক্স এর ভ্যালু, ডির ভ্যালু যদি 1 হয় তাও আউটপুট কত হবে, 0। তো যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলেই আউটপুট 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা কোন গেট? NOR gate, miss. নর গেট। তাহলে আমার গেট 3 টা কি আসতেছে, এটা 2 ইনপুট নর গেট। ওকে, সো গেট 3 হচ্ছে বেসিক্যালি একটা 2 ইনপুট নর গেট। ম্যাম এটা বুঝতে পারিনি, আরেকবার বলবেন নর গেটটা? এখানে দেখেন কোশ্চেনে কি বলা হয়েছে, যে এক্স ইজ কম্বাইন্ড উইথ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফলস সিগন্যাল। ওকে, ডি, ডিটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ফলস সিগন্যাল, এবং বলা আছে যে 1 ইকুয়ালস টু ফল ডিটেক্টেড। তারপরে যদি ফল ডিটেকশন হয় ডির ভ্যালু 1 হয়ে যায়।
To generate a shutdown signal Z, okay, a complete shutdown occurs Z equals to 0. আচ্ছা, তার মানে কি যখন শাটডাউন হবে তখন Z এর ভ্যালু হবে 0, ওকে। আচ্ছা, শাটডাউনের কন্ডিশন কি? A false signal is present, তার মানে কি D equals to 1, so যদি D equals to 1 হয় তাহলে Z equals to 0 হবে। Or the safety conditions are violated, সেফটি কন্ডিশন ভায়োলেটেড হলে কি হবে? X এর ভ্যালু হবে 1, ওকে। সো তাহলে কি হচ্ছে, যদি সেফটি কন্ডিশন ভায়োলেটেড থাকে তাহলে কি X এর ভ্যালু 1, তাহলেও Z কত হবে? 0 হবে। তার মানে X ইকুয়ালস টু 1 হলেও কি Z 0, D ইকুয়ালস টু 1 হলেও কি Z 0। তার মানে কি হচ্ছে, গেট 3 যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুটটা হচ্ছে 0। তাহলে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 0 দেয় কোন গেট? বুঝতে পারছেন? নট। নর গেট, তাই না? সো এই জন্য Yes, আমাদের ma'am. গেট 3 হচ্ছে নর গেট। তাহলে আমার গেট 3টা হবে 2 ইনপুট নর গেট। ম্যাম এই ক্ষেত্রে কি দুইটাই যদি 1 হয় তাহলেও তো ওটা 0 আসবে তাই না? হ্যাঁ, দুইটা হল মানে আপনার যে কোনো একটা 1 হলে যদি আউটপুট 0 হয়, দুইটা 1 হলেও তো আউটপুট 0 হবেই। মানে বেসিক্যালি যদি ফল্ট ডিটেক্টেড হয় অথবা আপনার হচ্ছে সেফটি কন্ডিশন ভায়োলেটেড হয়, যে কোনো একটা ট্রু হলেই আপনার আউটপুট 0 আসবে। সো অবভিয়াসলি দুইটা ট্রু হলেও তো আউটপুট 0 হবে, মানে এটা হচ্ছে আপনার মানে ইনহেরেন্ট, মানে এটা আপনার ইমপ্লাই মানে এটা আপনার বুঝে নিতে হবে আর কি। ঠিক আছে, সবকিছু তো আপনার কোশ্চেন এক্সপ্লিসিটলি মেনশন করা থাকবে না। মানে যে কোনো একটা 1 হলে যদি আউটপুট 0 হয়, দুইটা Okay. হলে তো অবশ্যই 0ই হবে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে গেট 3টা হচ্ছে একটা 2 ইনপুট নর গেট। তো দেখেন ফার্স্ট কোশ্চেনটা এটাই ছিল, আইডেন্টিফাই গেট 1, গেট 2 এন্ড গেট 3। সো আমরা পেয়ে গেছি গেট 1 হচ্ছে 3 ইনপুট ন্যান্ড গেট, গেট 2 হচ্ছে ইনভার্টার বা নট গেট, আর গেট 3 হচ্ছে 2 ইনপুট নর গেট, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন বলা হলো ড্র দ্য সিম্পলিফাইড আরসি সার্কিট অফ গেট 1, ওকে। সো বেসিক্যালি আপনাকে হচ্ছে শুধু গেট 1 মানে 3 ইনপুট ন্যান্ড গেট, যেটা 3 ইনপুট ন্যান্ড গেটের জন্য আরসি সার্কিটটাকে ড্র করতে বলা হয়েছে। এবং দেখেন কি বলা হয়েছে, চুজ উইথস অফ পিমস এন্ড এনমস ট্রানজিস্টরস টু অ্যাচিভ worst case effective rise and fall resistance equal to that of a unit inverter R, okay। সো বেসিক্যালি আপনার হচ্ছে কি হবে, worst case rise resistance, worst case fall resistance দুইটাই R এর সমান হবে, ওকে। আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখেন এখানে বলা আছে যে the designer decided to implement the system with CMOS logic using a material where mu n equals to 3 mu p। সো পুরো সিস্টেমের জন্যই কিন্তু মিউ এন ইকুয়ালস টু 3 মিউ পি। তাহলে গেট 1, গেট 2, গেট 3 সবার জন্যই কি হবে, মিউ এন এর ভ্যালু হবে 3 মিউ পি, ওকে। সো মিউ এন এর ভ্যালু হবে 3 মিউ পি। তাহলে এখন আমরা চলে যাই, তাহলে আপনার হচ্ছে গেট 1 এর জন্য আরসি ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করতে বলা হয়েছে। এবং কি কি বলা আছে, ফার্স্টলি যেটা মাথায় রাখতে হবে যে মিউ এন এর ভ্যালু 3 মিউ পি। তাহলে এন মস এর রেজিস্ট্যান্স হবে কত, আর বাই কে এন। পি মস এর রেজিস্ট্যান্স কত হবে, 3 আর বাই কে পি, ওকে। যেহেতু মিউ এন ইকুয়ালস টু 3 মিউ পি, এনমস রেজিস্ট্যান্স হচ্ছে আর বাই কে এন, পিমস রেজিস্ট্যান্স হচ্ছে 3 আর বাই কে পি। এখন আমরা চলে যাই, আমার রাইজ রেজিস্ট্যান্স বলা আছে কত, আমার রাইজ রেজিস্ট্যান্স ফোর্স কেস রাইজ রেজিস্ট্যান্স এবং ফোর্স কেস ফল রেজিস্ট্যান্স দুইটাই কার সমান বলা আছে, ইউনিট ইনভার্টার রেজিস্ট্যান্স বা আর এর সমান, ওকে। সো এইটুকু আমার কোশ্চেনে গিভেন। এখন আমার ইকুইভ্যালেন্ট আরসি সার্কিটটা ড্র করতে হবে। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। ফার্স্ট স্টেপ কি, আমার সিমস সার্কিটটাকে ড্র করা। আমরা জানি যে আমার হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে সিমস সার্কিট ড্র করা। তো যেহেতু আমার 3 ইনপুট ন্যান্ড গেট, আমার পিমস 3টা থাকবে প্যারালালে, এনমস 3টা থাকবে সিরিজে। তাহলে আমাদের সার্কিটটা ড্র করা হয়ে গেল। আমরা 3 ইনপুট ন্যান্ড গেটটাকে ড্র করে ফেলছি। এখন আমার কি করতে হবে, সেকেন্ড স্টেপ কেএন এবং কেপি ক্যালকুলেট করা। কেএন এবং কেপি ক্যালকুলেট করা। সো কেএন এবং কেপি যদি আমরা ক্যালকুলেট করি, আমার কোশ্চেনে কি বলা আছে, আমার হচ্ছে রাইজ রেজিস্ট্যান্স ফল রেজিস্ট্যান্স সব আর এর সমান। সো আমরা যদি এখন ফল রেজিস্ট্যান্সটা বের করি, আমার ইন্ডিভিজুয়াল এনমস রেজিস্ট্যান্স কত, আর বাই কে এন। ইনিশিয়ালি তো আমরা জানি না যে কে এন এর ভ্যালু কত, সো আমার ইন্ডিভিজুয়ালি সবগুলো রেজিস্ট্যান্স হবে আর বাই কে এন। তাহলে আমার ইকুইভ্যালেন্ট ফল রেজিস্ট্যান্স কত হচ্ছে, যেহেতু 3টা সিরিজে আসছে, ইকুইভ্যালেন্ট ফল রেজিস্ট্যান্স হচ্ছে 3 আর বাই কে এন। এবং কোশ্চেনে বলা আছে কি যে ফল রেজিস্ট্যান্সটা আর এর সমান। তাহলে এখান থেকে আমরা কে এন ক্যালকুলেট করলাম 3, ওকে। আচ্ছা, এরপরে আমরা ম্যাম বলেন। ইউনিট ইনভার্টারের রাইজ রেজিস্ট্যান্স কি আর হয়? হ্যাঁ, আপনার ইউনিট ইনভার্টারের রাইজ রেজিস্ট্যান্স ফল রেজিস্ট্যান্স সবই আর হয়। মিস তাহলে ইউনিট
ইউনিট যদি ইনভার্টারের ক্ষেত্রে আমরা যখন আমরা হিসাব করছিলাম তখন আমরা যদি কে হয় তাহলে আমরা বলছিলাম না 2R হয়, আর ইকুয়াল টু 2R, আর ইকুইভ্যালেন্ট এটা ইকুয়াল তো টু। আপনার ইউনিট পিমস, ইউনিট ইনভার্টার না তো। আচ্ছা, ওটা তো ইউনিট ইউনিট। পিমস। ইউনিট ইনভার্টার যখন আমরা ডিজাইন করছি, আমরা ফার্স্ট ক্লাসে ইউনিট ইনভার্টার করছি, তখন আমরা কেপি কত সিলেক্ট করছিলাম? 2 সিলেক্ট করছিলাম, যেন আপনার রাইস রেজিস্ট্যান্স ফল রেজিস্ট্যান্স সব আর এর সমান হয়। আচ্ছা মিস। ওইটাকে আমরা ইউনিট ইনভার্টার বলছি। আচ্ছা তাহলে ইউনিট ইনভার্টার তো ইউনিট ইনভার্টারের ক্ষেত্রে অলওয়েজ হলো আর আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আর হবে। হ্যাঁ, ইউনিট ইনভার্টার মানেই আপনার রাইস রেজিস্ট্যান্স ফল রেজিস্ট্যান্স সবকিছু আর এর সমান। আচ্ছা, আর এটা যদি এনমস এর ক্ষেত্রে হয় তাহলে আমরা হলো পিমস এর ক্ষেত্রে হলে 2R করব, আর এনমস এর ক্ষেত্রে হলো আর ইকুইভ্যালেন্ট হলো আর হবে শুধু। আপনার হচ্ছে ইউনিট এনমস এর জন্য রেজিস্ট্যান্স আর, ইউনিট পিমস এর রেজিস্ট্যান্স যদি মিউএন ইকুয়ালস টু 2 মিউপি হয় তাহলে 2R, মিউএন ইকুয়ালস টু 3 মিউপি হলে 3R। এই যে এখানে আমরা কি লিখছি, আর বাই কে লিখছি, 3R বাই কেপি লিখছি। আরটা কি? ইউনিট এনমস এর রেজিস্ট্যান্স, 3Rটা হচ্ছে ইউনিট পিমস এর রেজিস্ট্যান্স, বাট ইউনিট ইনভার্টার রেজিস্ট্যান্স অলওয়েজ আর। আচ্ছা মিস। আচ্ছা, সো তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম যে আমাদের ফল রেজিস্ট্যান্স যেহেতু আর এর সমান ছিল, আমার তাহলে 3R বাই কে এন ইকুয়ালস টু আর, এখান থেকে পেলাম কে এন এর ভ্যালু 3। এখন আমরা চলে যাই রাইজ রেজিস্ট্যান্স। রাইজ রেজিস্ট্যান্সে আমার যেহেতু তিনটে এনমস সরি তিনটে পিমস প্যারালালে আছে, তাহলে আমাদের তো আসলে আবার রাইজ রেজিস্ট্যান্স তিন রকম আসতে পারে, যে আমার যে কোনো একটা অন থাকলে, যে কোনো দুইটা অন থাকলে, যে কোনো তিন মানে যদি তিনটে একসাথে অন থাকে। সো আমাদের এর ভিতরে তো কোশ্চেনে বলাই ছিল যে ওর্স কেস রাইস রেজিস্ট্যান্স, এবং যদি কিছু নাও বলা থাকে, ইন দ্যাট কেস অলসো আমরা অলওয়েজ ডিজাইন করব ওর্স কেসের জন্য। তাহলে ওর্স কেস কোনটা? যখন আমাদের যে কোনো একটা অন থাকবে, তাই না? বিকজ আমার হচ্ছে যেহেতু প্যারালালে আছে, আপনার মাল্টিপল অন হলে কি হবে? রেজিস্ট্যান্স কমে যাবে। সো ওর্স কেস রেজিস্ট্যান্স মানে কি? আমাদের ম্যাক্সিমাম রেজিস্ট্যান্সটা চিন্তা করতে হবে। সো আমাদের কি থাকবে? যে কোনো একটা মসফেট অন থাকবে। সো যে কোনো একটা মসফেট যদি অন থাকে, তাহলে আমার ইউনিট একটা করে পিমস রেজিস্ট্যান্স কত? 3R বাই কেপি। সো তাহলে আমার ইফেক্টিভ রাইস রেজিস্ট্যান্স যেটা, সেটাও কত আসবে? 3R বাই কেপি। এবং এটাও কোশ্চেনে বলা আছে কার সমান? আর এর সমান। তাহলে এখান থেকে কেপিও কত পেয়ে গেলাম আমরা? 3। তাহলে আমরা কেএন এবং কেপি ক্যালকুলেট করে ফেলেছি। তাহলে আমার কেএন আসছে হচ্ছে 3, কেপিও আসছে 3। তাহলে আমার এই যে এখানে আমার যদি আমরা এখন ইয়াগুলা বসাই দেই, অ্যাসপেক্ট রেশিও গুলা বসাই দেই, আমার এনমস এর জন্য সবগুলো কত আসবে? 3। পিমস এর জন্য সবগুলোতে আসবে 3। তাহলে আমার এনমস এর গুলাও হচ্ছে 3, পিমস এর গুলাও 3, এটাও 3। এখানে পিমস এর জন্য সবগুলোর অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 3। ওকে, তাহলে আমাদের স্টেপ 2টাও ডান, যে আমরা কেএন এবং কেপি ক্যালকুলেট করে ফেলছি। স্টেপ 3তে কি করি? আমরা সবগুলোর পাশে ক্যাপাসিটর অ্যাড করি। তাহলে ক্যাপাসিটর অ্যাড করব। তাহলে আমার এখানে হচ্ছে এখান থেকে বিডিডির ভিতরে একটা ক্যাপাসিটর, এখান থেকে বিডিডির ভিতরে একটা ক্যাপাসিটর, এখান থেকে বিডিডির ভিতরে একটা ক্যাপাসিটর। এবং এই ক্যাপাসিটর গুলোর ভ্যালু কত হবে? 3C, বিকজ আমার কেপি হচ্ছে 3। আচ্ছা, সেম ভাবে আমার এখান থেকে থাকবে একটা করে। ম্যাম বলেন। ম্যাম যদি ইকুইভ্যালেন্ট রাইস এন্ড ইকুইভ্যালেন্ট ফল বলে, মানে ইকুইভ্যালেন্ট রাইস ইজ ইকুয়াল টু ইউনিট ইকুইভ্যালেন্ট ইনভার্টার, বললেও আপনি ইকুইভ্যালেন্ট ফল ইজ। প্রসেসটাই চিন্তা করবেন। আপনাকে আচ্ছা যদি ম্যাম। শুধু ইকুইভ্যালেন্ট বলা থাকে, ইকুইভ্যালেন্ট আসলে অনেকগুলো হতে পারে এখানে, তাই না? মানে ফলের জন্য একটাই, ফল কন্ডিশন তো আপনার একটাই যখন এই তিনটে অন হবে, বাট হ্যাঁ রাইজের ম্যাম, এখন রাইস কন্ডিশনে ইকুইভ্যালেন্ট বললেও কি আমি ওই যে ওর্স ওটস কেসটাই কেসটাই নিব? কারণ ইকুইভ্যালেন্ট এই যে সেম ইকুইভ্যালেন্ট আপনার অনেকগুলো হতে পারে। একটা অন থাকলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স একরকম হবে, দুইটা অন থাকলে আর রকম হবে, তিনটা অন থাকলে আর রকম হবে। তো আমরা ডিজাইন অলওয়েজ ওর্স কেসের জন্য করি। সো ইকুইভ্যালেন্ট না বলা মানে যদি ওর্স কেস নাও বলা থাকে, স্টিল আপনি ওর্স কেসের জন্যই করবেন। কিন্তু ম্যাম যদি বেস্ট মানে পার্টিকুলারলি বেস্ট কেস মেনশন করে দিলেই পার্টিকুলারলি তিনটা বেস্ট আমি কাউন্ট। দেয়, তখন সেক্ষেত্রে আপনি বেস্ট কেসটা চিন্তা করবেন যে তিনটাই অন হবে। ওকে, আদারওয়াইজ যদি শুধু ইকুইভ্যালেন্ট বলে তাও আপনার ওর্স কেস, যদি আপনার ওর্স কেস বলে দেয় তাহলে তো ওর্স কেস। ঠিক আর আছে। ম্যাম যদি বলে দেয় যে মানে টেক আ কেস ইন বিটুইন ওটস এন্ড বেস, মানে এদের মাঝখানে কিছু একটা নিতে, তাহলে কি দুইটা অন নিয়ে নিব? হ্যাঁ, আচ্ছা, তাহলে সেম ভাবে আমরা এনমস এর গুলা দিয়ে দিই। তাহলে এনমস এর জন্য আমরা পিমস এর সাথে তিনটা করে ক্যাপাসিটেন্স দিয়ে দিচ্ছি, এনমস এর গুলা দিই। এনমস এর অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 3। সো এগুলাতেও আমার ক্যাপাসিটেন্স আসবে কত করে? 3C করে।
ওকে, আর এখানে গেটেও আমার আসবে 3C করে। ওকে, তো সবগুলো ক্যাপাসিটর আমরা দিয়ে ফেললাম, তাহলে আমাদের স্টেপ 3ও ডান। আমরা প্রত্যেকটা মসফেটের সাথে 3টা করে ক্যাপাসিটর দিছি, এবং ক্যাপাসিটেন্স গুলোর ভ্যালু কত হবে, কে টাইমস সি। তো আমার পিমস এর জন্য কে এর ভ্যালু ছিল 3, সো সবগুলো 3C হয়েছে। এনমস এর জন্য কে এর ভ্যালু ছিল, সো এখানেও সবগুলো 3C হয়েছে। ওকে, আচ্ছা, স্টেপ 4 কি ছিল, আমরা কিছু ক্যাপাসিটেন্স বাদ দিব, যেগুলো বাদ দেওয়া যাবে সেগুলো বাদ দিব, যেগুলোকে লাম্প করা যাবে সেগুলোকে লাম্প করবো। সো বাদ দেওয়া যাবে কোনটা, সবার আগে এই নিচের এটার 2টা টার্মিনালই গ্রাউন্ডে, সো এটা বাদ। এবং এই যে উপরের 3টা, এগুলার এই উপরের 3টার 2টা টার্মিনালই বিদ্যুতে, সো এই 3টাও বাদ। সো তাহলে আমার বাকিগুলো থাকবে, সো বাকিগুলো এখন আমরা লাম্প করি। সো এই যে নোডটা দেখেন, এই নোডে টোটাল ক্যাপাসিটর আছে 3টা, সরি 4টা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, টোটাল আছে আমার 4টা। তাহলে সবগুলোর ভ্যালু 3C, তাহলে আমার টোটাল আসবে হচ্ছে 12C। ওকে, তো তাহলে আমরা আরেকটা সার্কিট ড্র করি একটু, যেখানে আমরা হচ্ছে লাম্প করে ফেলি। ওকে, তো আমরা এখানে আরেকটা সার্কিট ড্র করে ফেলি। ওকে, সো এই নোডে তাহলে আমরা এই 4টা ক্যাপাসিটরকে একসাথে করে আমরা এখানে লিখতে পারি 12। সেখানে চলে আসবে 12। আচ্ছা, এরপরে আমার এই ক্যাপাসিটর, এই নোডে যদি দেখি, এই নোডে আমার একটাই ক্যাপাসিটর আছে, এর ভ্যালু 3C। সো এই নোডে একটাই ক্যাপাসিটর, এটাকে আমরা 3C রাখবো। এবং আমার এই নোডেও দেখেন একটাই ক্যাপাসিটর আছে, এটার ভ্যালু 3C। সো এখানেও আমরা 3C রাখবো। ওকে, সো আমাদের এইটুকু হয়ে গেল। আর ইনপুটে ক্যাপাসিটেন্স দেখেন, এনমস এর গেটে আছে 3C, পিমস এর গেটেও 3C, সো আমার ইনপুট ক্যাপাসিটেন্স হবে 3C। সো এটাকেও আমরা ধরেন শুধু এনমস এর গেটে ড্র করে দিই 6C হিসেবে, কারণ আমার এনমস এবং পিমস এর গেটটা তো শর্টেডই থাকে। ওকে, সো এখানে আমাদের 6C। ওকে, সো এখন আমাদের ফাইনাল কাজ কি, জাস্ট আমরা এই মসফেট গুলাকে কি দিয়ে রিপ্লেস করে দিব, রেজিস্টার দিয়ে রিপ্লেস করব। ম্যাম, এইখানে তো শুধু ন্যান্ড গেটে রাখতে বলছে দেখে আমরা হচ্ছে ওই ফ্যান আউটের ক্যাপাসিটেন্স গুলো এখানে অ্যাড করলাম না, তাই তো? হ্যাঁ, শুধু ন্যান গেটটা আপনার তো হচ্ছে, মানে বাকি যে লোডিং এফেক্ট আমরা এখনো নিচ্ছি না, শুধু আমাদের গেট 1 এর আরসি সার্কিটটা ড্র করতে বলছে না। জি। আচ্ছা, এরপরে আমরা ফাইনালি কি করব, তাহলে আমাদের হচ্ছে এই মসফেট গুলাকে তাহলে রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে দিব। তাহলে মসফেট গুলাকে রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করি। মসফেট গুলাকে রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করলাম, ক্যাপাসিটর গুলোকে ড্র করে দেই। এখানে আমার একটা ক্যাপাসিটর ছিল, এটার ভ্যালু ছিল 12C। এখানে একটা ক্যাপাসিটর ছিল, এটার ভ্যালু ছিল 3C। এখানে আর একটা ক্যাপাসিটর ছিল, এটার ভ্যালু আপনার ছিল 3C। এখন আসি রেজিস্ট্যান্স এর ভ্যালু গুলোতে। সো আমার পিমক্স রেজিস্ট্যান্স কত হয়, 3R/kp। সো আমার কেপি ছিল 3, তার আপনার থাকবে হচ্ছে R, তাহলে 3R/3 থাকতেছে R। আর এনমস এর জন্য কত হয়, R/kn, kn ছিল 3, তাহলে আমাদের এগুলো রেজিস্ট্যান্স হবে R/3। ঠিক আছে, তো তাহলে আমাদের হচ্ছে এটা ফাইনাল আরসি সার্কিট। ওকে, তাহলে আমাদের হচ্ছে 1 নম্বর কোশ্চেন ডান, মানে 1 নম্বর না সরি 2 নম্বর কোশ্চেন ডান, যে ইকুইভ্যালেন্ট আরসি সার্কিট অফ গেট 1। ওকে, সো ড্র দ্য সিম্পলিফাইড সার্কিট অফ আরসি সার্কিট অফ গেট 1, এটা আমাদের হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন সি নাম্বারে বলছে ডিটারমাইন দ্য টোটাল ক্যাপাসিটেন্স এট নোড এক্স। এখন বলা হলো নোড এক্স এর টোটাল ক্যাপাসিটেন্স বের করতে। সো বি নাম্বারে কিন্তু আমরা জাস্ট গেট 1 এর সিম্পলিফাইড সার্কিটটা বের করছি, বাট আমরা যদি সি নাম্বারে যাই, সি নাম্বারে বলা হয়েছে এই নোডের টোটাল ক্যাপাসিটেন্স বের করতে। সো এই নোডে দেখেন 3টা ক্যাপাসিটেন্স আছে, একটা হচ্ছে গেট 1 এর আউটপুট ক্যাপাসিটেন্স, আর একটা হচ্ছে গেট 2 এর ইনপুট ক্যাপাসিটেন্স, আর একটা হচ্ছে গেট 3 এর ইনপুট ক্যাপাসিটেন্স। সো বেসিক্যালি আমরা গেট 1 এর আউটপুট ক্যাপাসিটেন্সটা তো পাইছি, এখন আমাদের গেট 2 এর ইনপুট ক্যাপাসিটেন্স এবং গেট 3 এর ইনপুট ক্যাপাসিটেন্স বের করতে হবে। গেট 2 এবং গেট 3 ইনপুট ক্যাপাসিটেন্স বের করে তার সাথে গেট 1 এর আউটপুট ক্যাপাসিটেন্স অ্যাড করলে আমরা এই এক্স নোডে টোটাল ক্যাপাসিটেন্স পাবো।
ঠিক আছে, বুঝতে পেরেছেন এটুকু? আচ্ছা। জি মিস। আর এখন আলাদা করে গেট 2 আর 3 জন্য বের করবো ওখানে। হ্যাঁ, সো এখন আমাদের যেটা করতে হবে, গেট 2 এবং গেট 3 তাহলে ইকুইভ্যালেন্ট আরসি ম্যাম সার্কিট লাগবে। সো গেট 2 দেখেন, গেট 2 তো আমাদের হচ্ছে ইউনিট ইনভার্টার, তাই না? গেট 2 কি ছিল? ইউনিট ইনভার্টার না? মানে ইউনিট ইনভার্টার বলতে গেট 2 হচ্ছে ইনভার্টার, গেট 2 ইনভার্টার, এবং হচ্ছে বলাই তো আছে যে আপনার হচ্ছে রাইজ রেজিস্ট্যান্স ফল রেজিস্ট্যান্স ইউনিট ইনভার্টারের সমান হবে। ওকে, ঠিক আছে। সো আমরা হচ্ছে এটা ড্র করে ফেললাম, দেন আমার গেট 2 ছিল ইনভার্টার। সো আমাদের দেখেন এটার ম্যাম ইকুইভ্যালেন্ট। এখানে যখন আমরা আউটপুটে কনসিডার করে নিব, হ্যাঁ, আপনার কোশ্চেনটা বুঝি না, একটু আরেকবার বলবেন। ম্যাম আমরা যখন বি তে ড্র করব তখন কি সি তে ওই আউটপুট গেট গুলা যে আছে ওগুলোকে আউটপুটে কনসিডার, না, বিতে তো শুধু আপনাকে হচ্ছে গেট মানে গেট 1 এর জন্য বের করতে বলছে, তো আমি যা বি তে যখন গেট ওয়ানটা ড্র করব তখন আউটপুটে কনসিডার করতে, করতে হবে না, বিকজ আপনাকে তো শুধু গেট 1 এর জন্যই সিম্পলিফাইড আরসি সার্কিটটা ড্র করতে বি বলা। তে তো বি তে করতে। আপনার কোশ্চেন যেটা রাখেন, কোশ্চেন এই ফার্স্ট কোশ্চেন ওকে জাস্ট হচ্ছে গেট 1 এর আরসি সার্কিট ড্র করতে বলছে, আপনার কিন্তু এই ফিগার থেকে করতে বলে নাই। গেট 1টা আপনি কি আইডেন্টিফাই করছেন? একটা ন্যান 3, সো একটা ন্যান 3 সিম্পলিফাইড আরসি সার্কিটটাকে আপনাকে ড্র করতে হবে, ঠিক আছে। পরের কোশ্চেনটাতে বলা আছে নোড এক্স এর টোটাল ক্যাপাসিট্যান্স বের করতে। এখন নোড এক্স টা কোথায় আছে? এই ফিগারে। এবং নোড এক্স টা কানেক্টেড কোথায়? গেট 1 এর আউটপুটে, গেট 2 এবং গেট 3 এর ইনপুটে। So আমরা যখন নোড এক্স এর টোটাল ক্যাপাসিট্যান্স বের করব, তখন আমার কি করতে হবে? গেট 1 এর আউটপুট ক্যাপাসিট্যান্স আর গেট 2 আর গেট 3 ইনপুট ক্যাপাসিট্যান্সটা অ্যাড করতে হবে। বুঝে গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এখন আমরা চলে আসি। সো আমার হচ্ছে ইনভার্টার ছিল। সো ইনভার্টারের জন্য কি দেওয়া আছে? আপনার পিমস মিউন ইকুয়ালস টু যেহেতু 3 মিউপি, আপনার তো পুরো সিস্টেমের জন্য মিউন ইকুয়ালস টু 3 মিউপি। সো আমার এখানে যে আমরা নট গেট আছে, নর গেট আছে, সবগুলোর জন্যই কি হবে? মিউন ইকুয়ালস টু 3 মিউপি হবে। সো পিমস এর রেজিস্ট্যান্স কত হবে? 3R/Kp। আর এনমস এরটা হবে R/Kn। সো আমাদের তো এটা কত হবে? 3R/Kp হবে আর এর সমান, এখানে R/Kn ও সমান হবে আর। তাহলে আমাদের হচ্ছে কেপি কত হবে? কেপি হবে হচ্ছে 3, কেএন হবে হচ্ছে 1। ওকে, সো আমরা বাকিগুলো লাগবে না, আমরা তো জাস্ট ইনপুট ক্যাপাসিট্যান্স বের করতে যাচ্ছি। তাহলে পি মস এর গেটে থাকবে আমার 3C, এন মস এর গেটে থাকবে হচ্ছে শুধু সি। তাহলে টোটাল ইনপুট ক্যাপাসিট্যান্স কত? 4C। তাহলে ইনপুট ক্যাপাসিট্যান্স এটা কত আসতেছে? 4C আসতেছে, ঠিক আছে। এটা কার জন্য? ইনভার্টারের জন্য। তাহলে ইনভার্টারের ইনপুট ক্যাপাসিট্যান্স আসছে 4C। এখন আমরা কারটা বের করব? এখন আমরা বের করব হচ্ছে নর টু। নর টু, তাহলে আমার হচ্ছে এক্স নোডে কি কি ছিল? ন্যান 3 আউটপুট, নট এর ইনপুট এবং নর টুর ইনপুট। তো আমরা হচ্ছে এটা তো বের করে ফেলছি, বাকি আছে হচ্ছে আপনার নর টু। তাহলে এখন আমরা নর টুর জন্য ইনপুট ক্যাপাসিটেন্সটা বের করব, করে তাহলে আমরা ওখান থেকে এই এক্স নোডের টোটাল ক্যাপাসিটেন্স বের করব। তাহলে নর টুর সার্কিটটা ড্র করি ফার্স্টে আমরা। আচ্ছা, সো আমার নর টু, তাহলে এগুলোর জন্য তো আমার রেজিস্ট্যান্স হবে যে মানে 3R/Kp করেই হবে। এটা আমার কেপি, এটা কেপি। ইনিশিয়ালি তো আমরা জানি। ম্যাম আপনার কথা শোনা যায় না। আচ্ছা, সো আমরা হচ্ছে নর টুর ইনপুট ক্যাপাসিটেন্সটা বের করতে চাচ্ছিলাম। সো নর টুর ইনপুট ক্যাপাসিটেন্স বের করার জন্য আমাদের কি করতে হবে? আগে নর টুর সার্কিটটাকে ড্র করতে হবে। সো নর টুর সার্কিটটাকে ড্র করি আগে আমরা। ম্যাম এখানে যদি সেম সার্কিট ফ্যান আউট হিসেবে থাকতো সেই ক্ষেত্রে আগেরটাই নিতাম না?
ইনপুটের যেটা হ্যাঁ থাকবে। হ্যাঁ, সেম সার্কিট ফ্যান আউট হিসেবে থাকলে আপনার তো আর কিছু বের করতে হবে না, আগেরটাই নিয়ে নিতেন। সেগুলো আমার কেপি, এটা হচ্ছে কে, ঠিক আছে। আচ্ছা, সো নরটুর জন্য দেখেন আপনার হচ্ছে রাইস রেজিস্ট্যান্স কত হবে বলেন তো। নরটুর ক্ষেত্রে যেহেতু আমার দুইটা পিমোস সিরিজে আছে, আমার হচ্ছে তাহলে টোটাল রাইস রেজিস্ট্যান্স কত আসবে, 3R/kp প্লাস 3R/kp বা 6R/kp, তাই না? তো 6R/kp এটা কত হবে, আর হবে। তাহলে এখান থেকে কেপি কত আসবে, 6, কেপি আসবে 6। আর ফল রেজিস্ট্যান্স কত আসবে, যে কোনো একটা অন থাকবে। তো আপনার ইকুইভ্যালেন্ট ফল রেজিস্ট্যান্স আসবে R/kn, এটা ইকুয়ালস টু হবে আর, এখান থেকে kn এর ভ্যালু কত আসবে, 1। ওকে, তো তাহলে আমার কেপি আসতেছে 6, kn আসতেছে 1, তাহলে আমার পি মসের গেটে থাকবে 6C, এন মসের গেটে থাকবে শুধু সি। তাহলে আমার টোটাল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত আসবে, 7C। তাহলে নরটুর জন্য ইনপুট ক্যাপাসিটেন্স হচ্ছে 7C। তাহলে এই এক্স নোডের টোটাল ক্যাপাসিটেন্স কত আসবে, ন্যান্ড 3 এর আউটপুট ক্যাপাসিটেন্স হচ্ছে 12C, ইনভার্টারের ইনপুট ক্যাপাসিটেন্স হচ্ছে 4C, আর নরটুর ইনপুট ক্যাপাসিটেন্স হচ্ছে 7C। তাহলে টোটাল আপনার এই এক্স নেরোর ক্যাপাসিটেন্স আসতেছে 23C। ক্লিয়ার এটুকু? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, সো তাহলে আমরা কি করলাম, এক্স নোডে টোটাল ক্যাপাসিটেন্সটা ক্যালকুলেট করে ফেলছি। সো দেখেন তাহলে আমাদের হচ্ছে সি নাম্বার ম্যাম কোশ্চেন। ওটা 6R/kp কেন ধরেছি? আপনি দুটো অ্যাড করবেন না, দুইটা নট টুতে। সিরিজে না, প্রত্যেকটার ক্যাপাসিটি রেজিস্ট্যান্স কত, 3R/kp, দুইটা অ্যাড করলে কত আসবে, 6R/kp। ওকে। আপনার তো দুইটা সিরিজে আছে, সো আপনার টোটাল রেজিস্ট্যান্সটা কত হবে, দুইটার সামেশন না, সো জি ইন্ডিভিজুয়াল ম্যাম। কেপি প্লাস 3R/kp 6R/kp। আচ্ছা, এখন হচ্ছে বলা হলো ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর প্রপাগেশন ডিলে ফল এন্ড কন্টামিনেশন ডিলে রাইজ এট নোড এক্স। সো বেসিক্যালি নোড এক্স এর জন্য কি করতে বলছে, ফল মানে টিপিডিএফ আর টিসিডিআর এই দুটা বের করতে বলছে, ঠিক আছে। সো টিপিডিএফ আর টিসিডিআর এখন জাস্ট আমরা বের করে ফেলবো, ওকে। আচ্ছা, সো নোড এক্স, যেহেতু নোড এক্স হলে আপনার ইকুইভ্যালেন্ট সার্কিটটা তো আরসি সার্কিট তো এটাই থাকবে, জাস্ট এখানে ক্যাপাসিটেন্সের ভ্যালুটা 12C-র জায়গায় কত হয়ে যাবে, 23C হয়ে যাবে, ঠিক আছে। আপনার 12C-র জায়গায় 23C হয়ে যাবে। ইকুইভ্যালেন্ট সার্কিট কিন্তু এটাই থাকবে, আরসি সার্কিট কিন্তু এটাই থাকবে। এখানে 12C জাস্ট আমার ন্যান্ড টুর আউটপুট ক্যাপাসিটেন্সটা ছিল, যেহেতু এক্স নোডে কি আছে আমার আরো দুইটা সার্কিটের ইনপুট ক্যাপাসিটেন্স অ্যাড হবে, এখানে 12C-র জায়গায় জাস্ট আমরা 23C ইউজ করবো, ঠিক আছে। এখন আমাদেরকে বের করতে বলা হয়েছে টিপিডিএফ আর টিসিডিআর। তো আমরা টিপিডিএফ বের করি, প্রপাগেশন ডিলে ফলিং, ওকে। সো ফলিং প্রপাগেশন ডিলে যেহেতু বের করতে বলা হয়েছে, তাহলে আমাদের প্রপাগেশন ডিলে যেহেতু আমাদের কি করতে হবে, সবগুলো ক্যাপাসিটরকে ডিসচার্জ করতে হবে। আর যদি কন্টামিনেশন ডিলে হতো তাহলে আমরা কি করতাম, শুধু আউটপুট ক্যাপাসিটেন্সকে ডিসচার্জ করতাম। তাহলে যেহেতু সবগুলোকে ডিসচার্জ করতে হবে, তাহলে আমরা সবগুলো ডিসচার্জ শুরু করি। তাহলে যে 23C এটা ডিসচার্জ হবে কি, এই তিনটা রেজিস্ট্যান্স দিয়ে। তাহলে 23C এটার সাথে কি থাকবে, তিনটা রেজিস্ট্যান্সই থাকবে, সো টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, 3R/3। প্রত্যেকটা 3/3, তাহলে টোটালটা হবে 3R/3 বা বেসিক্যালি হচ্ছে আপনার 23 × R, ঠিক আছে। এর সাথে আপনার এই যে ক্যাপাসিটরটা এই 3C এটা ডিসচার্জ হবে কি, এই দুইটা রেজিস্ট্যান্স দিয়ে। তাহলে এটার সাথে কি আসবে, 3C × 2R/3। এর সাথে আপনার এই যে ক্যাপাসিটরটা আছে এটা ডিসচার্জ হবে শুধু R/3 দিয়ে, সো আর একটা থাকবে হচ্ছে 3C × R/3, ওকে। তাহলে এটা কি আসলো আমার টিপিডিএফ। তাহলে এখান থেকে কত আসতেছে দেখেন, এখানে আসবে 23RC, এখানে আসবে হচ্ছে আপনার 2RC, এখানে আসতেছে RC, সো টোটাল অ্যান্সার আসতেছে 26RC, ওকে। সো এটা ছিল টিপিডিএফ। আরেকটা বের করতে বলছে টিসিডিআর, কন্টামিনেশন ডিলে রাইজিং। তো যেহেতু কন্টামিনেশন দিলে আমরা কি করব, শুধু আউটপুট ক্যাপাসিটরটাকেই চার্জ করব, শুধু আউটপুটটাকে চার্জ করব। এবং কন্টামিনেশন যেহেতু বেস্ট কেসে কি হবে, আমার এই তিনটা মসফেটই অন হয়ে যাবে, তাই না। বেস্ট কেসে কি হবে, তিনটা মসফেটই অন হবে। তো তিনটা মসফেট যদি অন হয়, ইন দ্যাট কেস আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসবে, R/3। প্যারালালে যেহেতু আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স চলে আসবে R/3। ক্যাপাসিটেন্সের ভ্যালু হচ্ছে 23C। সো এটার অ্যান্সার তাহলে কত আসবে, 23RC/, ঠিক আছে। বুঝতে পেরেছেন সবাই? জি মিস। তাহলে এই ডিলের পার্টে আর কোনো কনফিউশন আছে আপনাদের?
সি সিডিআর বের করার সময় আমরা কি করলাম, শুধুমাত্র একটা নিছি, যা বেস্ট কেস সিনারিওতে মানে না। তো বেস্ট কেস না, বেস্ট কেসে কি হবে, শুধু আউটপুটটাকেই তো আপনি চার্জ করবেন। আউট ডিসচার্জ করব। হ্যাঁ, আচ্ছা রাইজ, আচ্ছা ফলিং আচ্ছা হতো রাইজ। তাহলে আপনি শুধু আউটপুটটাকে ডিসচার্জ করবেন। আচ্ছা রাইজের ক্ষেত্রে একটারে সার্চ করছি, লাস্টেরটারে। হ্যাঁ, হুম। মানে এটা মাথায় রাখবেন যে বেস্ট কেস মানে আপনার শুধু আউটপুট ক্যাপাসিটরকে চার্জ করতে হবে, শুধু আউটপুটটাকে ডিসচার্জ করতে হবে। আর ওর্স কেস মানে আপনার সবগুলোকে চার্জ করতে হবে, সবগুলোকে ডিসচার্জ করতে হবে। ঠিক আছে? জি মিস। তো আচ্ছা তাহলে লাস্টেরটারে বলেন। কি লাগলো, সবগুলো কেন লাগলো না? আপনি একটু আরেকবার কোশ্চেন রিপিট করবেন, আপনার কথা কেটে আসছে। হ্যালো? মিস বলতেছিলাম কি, লাস্টের ক্যাপাসিটরে চার্জ করতে শুধুমাত্র আমাদের R/3 লাগছে, বাকিগুলো কেন লাগেনি? R/3 না তো, চার্জ কি আপনি এগুলা দিয়ে করবেন? চার্জ এটা তো তার মানে ফলিং পাথ, আপনি তো চার্জ, input দিয়ে চার্জ করতেছেন, তিনটাই অন হয়েছে, ও আচ্ছা তিনটা অন থাকলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, R/3 তিনটা হবে না? R/3 না। আচ্ছা আচ্ছা হ্যাঁ miss, এটা তো আমি চার্জ, ফলিং এর সাথে এটা তো কনফিউজ হয়ে ফলিং গেছি। পাথ না, এটা তো চার্জিং পাথ। মানে আপনার তো চার্জ করতে হবে না, রাইজিং। চার্জিং পাথ, আচ্ছা রাইজিং এ আচ্ছা। তো আপনার চার্জিং পাথ কনসিডার করতে হবে। তো চার্জিং পাথে বেস্ট কেস কোনটা, তিনটায় অন থাকবে, ওর্স্ট কেস কোনটা, যে কোনো একটা অন থাকবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা মিস মিস। হুম। আচ্ছা, সো তাহলে আমাদের হচ্ছে ডিলের কোশ্চেনটাও ডান। তাহলে এখন আমরা পাওয়ারের কোশ্চেনটাতে চলে যাই। ওকে, ডিলের কোশ্চেনে কি আর কোনো কনফিউশন আছে আপনাদের? ম্যাম এটাতে নাই, ওই যে আপনার ওই যে অ্যাসাইনমেন্টের এটাতে আছে, যেটা ওই সামার 24 এর মতো। মিস আমি যেটা বলতেছিলাম, ওই অ্যাসাইনমেন্ট তো আমাদের কালকে সাবমিশন, আমরা তো অ্যাসাইনমেন্টের অ্যান্সারও পাবো না। তো একবার একটু কালকে না, লাস্টে পরশু অ্যাসাইনমেন্ট একটু, সাবমিশন। আচ্ছা পরশু আর কি, তো অ্যাসাইনমেন্ট তো তো আনসার তো আমরা পাবো না, সো একটু লাস্টে একটু যদি গো থ্রু করে দিতেন কি কেমনে কি পার্ট হয়েছে একটু সারফেস লেভেল থেকে, তাহলে আমরা করতে একটু সুবিধা। অ্যাসাইনমেন্টের প্রবলেম যদি আমি সলভ করে দিই, তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার পারপাস কি হলো? না না, আমি সলভ করতে বলিনি, একটু খালি উপর থেকে বলে দিতেন দু একটা জিনিস, তার মানে করতে একটু আটকায় যাচ্ছি মিস, দু একটা অনেক কয়েক জায়গাতে। আচ্ছা, প্রাচুর্য কি বললেন, কোনটাতে সমস্যা? ম্যাম কোশ্চেনে এই জিনিসটা বলা নাই, ওই যে মানে লিজ অ্যালগোরিদমের গেটের যে মানে গেট গুলা কি ডাইরেক্ট পাস করে দিবে, নাকি ওখানের ব্লক গুলাকেও আমি কনসিডার করবো? মানে গেট গুলাকে আমি কিভাবে কনসিডার করবো? গেটকে যেটা বলছে যে আপনাদের যদি গেটকে কিছু মেনশন না করা থাকে, আপনি গেটটাকে এমটি সেল হিসেবে ট্রিট করবেন, কারণ গেটটা আপনার ডিফারেন্ট লেয়ারে থাকে। আমরা তো রাউটিং ডিফারেন্ট লেয়ারে করি না, এটা তো ক্লাসে যখন ফিজিক্যাল ডিজাইন পড়াইছি তখন তো আমরা দেখছি যে রাউটিং গুলো আমরা এখন ডিফারেন্ট মেটাল লেয়ারে এখন ম্যাম করি। সি নাম্বারে, ওই যে ম্যাম সি নাম্বারে হচ্ছে ওই যে বলে দিছে যে ধরে নিতে যে এটা মানে কানেক্টেড, তো ওই কারণে ভাবতেছিলাম, কারণ যদি গেট গুলা মানে ডাইরেক্ট কানেকশন থাকে তাহলে এস থেকে একদম ডাইরেক্ট T1 এ চলে যাওয়া যায়, T2 তে চলে যাওয়া যায়, এই কারণে জিজ্ঞেস করলাম। আচ্ছা, সি নাম্বারে যেটা বেসিকলি মানে আপনার এখানে কনফিউশন তো। সো এখন দেখেন, আপনার এই গেট ওয়ান এর আউটপুটটা কিন্তু সোর্সের সাথে কানেক্টেড, মানে এই গেট ওয়ান এর আউটপুটটাই বেসিক্যালি সোর্স। ঠিক আছে? এটা কিন্তু আপনার অন্য হ্যাঁ, একটা ডিফারেন্ট লেয়ারে আছে, এটা কিন্তু আছে অন্য একটা ডিফারেন্ট লেয়ারে। বাট এটার আউটপুট পিনটা এসে দেখেন কোথায় কানেক্টেড হয়েছে, সোর্সের সাথে কানেক্টেড হয়েছে না? এসে, সো বেসিক্যালি হ্যাঁ। গেট ওয়ান এর আউটপুটটাই কি আপনার সোর্স। ঠিক আছে? সো সোর্স থেকে যখন T1 এ কানেকশন দিবেন, T1টা আবার কোথায় কানেক্টেড, গেট থ্রির ইনপুটে কানেক্টেড। তার মানে আপনি কি করতেছেন, গেট ওয়ান থেকে গেট থ্রিতে একটা কানেকশন দিচ্ছেন। হ্যাঁ, বুঝে এখন আসছে? ম্যাম আপনি একটু মানে গেট 2টা আবার সোর্সের সাথে, গেট 2 এর ইনপুট সোর্সের সাথে কানেক্টেড, আবার গেট 2 এর আউটপুট গেট 4 এর ইনপুটের সাথে কানেক্টেড, মানে সে কিন্তু গেট চাইলে ডাইরেক্ট T1 এ চল।
না না না, মানে আপনার চলে যেতে গেট পারে টু যদি থেকে গেট এটাই তো বললাম যে আপনার এগুলা তো মাঝে তো এগুলো এমটি সেল, এখানে তো কানেকশন নাই। মানে আপনি গেটের ভিতর দিয়ে তো কানেকশন আচ্ছা, এস্টাবলিশ ওকে করতে ওকে পারবেন না, এটা একটা ইনপুট পিন একটা আউটপুট পিন না। এটা কি আপনার ডিরেক্ট মেটাল দিয়ে কানেক্টেড আছে? ওকে ম্যাম, বুঝতে মাঝে পেরেছি। এটাকে আমি তো এমটি সেল চিন্তা করতে বলছি, গেট তো মেটাল না, মানে গেট দিয়ে তো আপনি কানেকশন দিতে পারবেন না। আপনি নিজে চিন্তা করেন, একটা গেটের ইনপুট একটা পয়েন্ট আছে, আউটপুট একটা পয়েন্ট আছে। ইনপুট এবং আউটপুটটাকে আপনি শর্টের চিন্তা করতে পারবেন? দুটো কি সেম পিন হবে? না ম্যাম, বাট ওইটার মধ্যে দিয়ে কারেন্ট যায় এই কারণে ভাবছি। কারেন্ট তো যাবে, বাট আপনার এই ইনপুটটা আর এই আউটপুটটা কি সেম? আপনার সেম জিনিস কি আউটপুটে আসবে? না না না, সেম না। না না মাঝে তো না, আপনার সেম না। পুরো একটা ডিফারেন্ট হ্যাঁ, বুঝতে সার্কিট পেরেছি। আছে। ঠিক আছে, ইয়েস মানে ম্যাম। এখানে আপনি রাউটিং করতে পারবেন, মানে এখানে গেট টুটাকে যে ব্লকগুলোতে প্লেস করা আছে এই ব্লকগুলোতে আপনি এমটি সেল ট্রিট করবেন, এমটি সেল। তো এমটি সেল ট্রিট করলে তো সেটা ওকে কানেকশন ম্যাম। না। ওকে, ওকে। মানে পরের কোশ্চেনটার জন্য জাস্ট ইয়েস আপনার মাথায় রাখতে হবে যে গেট ওয়ান এর আউটপুটটা সোর্সের সাথে কানেক্টেড, গেট থ্রির ইনপুটটা টি ওয়ান এর সাথে কানেক্টেড। সো বেসিক্যালি আপনি যখন এস থেকে টি ওয়ান এর রাউটিংটা করবেন, আপনার গেট ওয়ান এর আউটপুট আর গেট থ্রির ইনপুটটা কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, সেম ভাবে যখন আপনি এস থেকে টি টুর কানেকশনটা করবেন, তখনও কি হবে, আমার গেট ওয়ান এর আউটপুটটা আপনার গেট থ্রি ইনপুটের সাথে কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, সো বেসিক্যালি আপনার গেট ওয়ান থেকে গেট থ্রিতে দুইটা কানেকশন আসতেছে। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। ওকে, ওকে ম্যাম। গেট ওয়ান থেকে গেট থ্রিতে দুইটা ইয়েস। কানেকশন আসতেছে, গেট ওয়ান থেকে টি ওয়ান আছে, গেট ওয়ান থেকে টি টু আছে। সো গেট ওয়ান থেকে গেট থ্রিতে আপনার দুইটা কানেকশন দিতে হবে। ওকে ম্যাম। ঠিক আছে, বাকি আপনার এই যে দেখেন গেট থ্রি থেকে গেট ফোর এর কানেক্টেড, গেট থ্রির আউটপুট গেট ফোর এর সাথে কানেক্টেড, সো গেট থ্রির আউটপুট থেকে গেট ফোর এ একটা কানেকশন আছে আপনার এভাবে। ঠিক আছে, বাট আপনার এই গেট যেগুলোতে আছে এগুলোকে আপনি এমটি সেল হিসেবে ট্রিট করে রাউটিংটা করবেন। ক্লিয়ার? পরে। ইয়েস ম্যাম। ম্যাম, বি নাম্বারে যে গ্রাফ রিপ্রেজেন্টেশন করতে বলছে, তখন আমরা ফার্স্টে যে আমরা কানেকশন গুলো দিলাম, ওগুলোকে বিবেচনা করে আমরা গ্রাফ রিপ্রেজেন্টেশন করবো হ্যাঁ নাকি হ্যাঁ, ওগুলোকে আপনার ছাড়া? তো কানেকশনটা কমপ্লিট করার পরে কানেক্টেড গেটস বলছে না, কোশ্চেনে তো এটা বলা আছে যে কানেক্টেড গেটস। কানেক্টেড গেট ওটা আগের গুলা না পরের? আগের পুরাটা এ মানে নাম্বার আপনি সহ? কানেকশনটা তো আপনি এ নাম্বারে দিছেন, এ নাম্বারে আপনি কানেকশনটা দিছেন, বি নাম্বারে আপনার ওই কানেকশনটা মানে কানেক্টেড গেটস যেটা আপনি এখানে পাইছেন সেটাকে আপনার হচ্ছে গ্রাফ রিপ্রেজেন্টেশনে দিতে বলছে বিট গুলাকে ইগনোর করে। ও, এ থেকে পাওয়া বলে দেয়নি তো, ফ্রম এ, ওই জন্য আর কি কনফিউজ হয়ে গেছি বিষয়টা। কানেক্টেড গেটস আচ্ছা বলা মিস। আছে না, কানেক্টেড গেটস মানে তো এটা, এখানে তো কানেকশন নাই, আপনি তো এ নাম্বারে কানেকশন গুলো দিচ্ছেন, আচ্ছা, এ নাম্বারে এমনিতে কানেকশন যদি এ কমপ্লিট। নাম্বার, এই না, এই নাম্বারটা যদি না থাকতো তাহলেও তো মিস হলো এখানে। জি এর সাথে জি ওয়ান এর সাথে জি টু কানেক্ট আছে, জি টু এর সাথে জি ফোর কানেক্ট আছে, আর জি ফোর এর সাথে জি থ্রির কানেকশন আছে, যদি এ না বিবেচনা করি। হ্যাঁ, বাট আপনার তো কোশ্চেনে বলা আছে যে কানেক্টেড গেটস ইগনোরিং দ্য গ্রিডস। সো বেসিক্যালি আপনি তো এ নাম্বারে কানেকশন দিয়ে ফেলছেন না, এ নাম্বারে যখন আপনি কানেকশন দিচ্ছেন, আপনার তো যে স্টেপ বাই স্টেপ কোশ্চেন না, ফার্স্ট কোশ্চেনে তো আপনাকে হচ্ছে এ মানে কানেকশন দিতে বলা হয়েছে। সে নাম্বারে যখন আপনি কানেকশন এস্টাবলিশ করে ফেলছেন, বি নাম্বারে বলছে সেই কানেক্টেড গেটস গুলোকে আপনার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে দিতে। আপনাকে তো বলা হয়নি কোশ্চেনে যে গ্রিডটা আছে সেটাকে হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে দিতে। বুঝাইতে পারছি? আচ্ছা মিস, বুঝতে পারছি। জি মিস। আচ্ছা, তাহলে এখন আমরা এটাতে চলে আসি পাওয়ারের কোশ্চেনটাতে। তো পাওয়ারের কোশ্চেনটাতে হচ্ছে কি বলা হলো, সাপোজ ইউ আর ডিজাইনিং আ চিপ ইউজিং আ 1 volt 28 nanometer technology that can consist of 180 million transistors, okay, of which 30% are used to build logic gates while the remaining transistors are used in memory array. So বলা হলো যে আপনার হচ্ছে 180 মিলিয়ন ট্রানজিস্টর আছে, এর ভিতরে 30% লজিক গেট বিল্ড করতে ইউজ করা হচ্ছে, বাকি 70% মেমোরি। ওকে, তো তাহলে আমরা এখানে যাই, তাহলে আপনার হচ্ছে কোশ্চেনটা ছিল হচ্ছে টোটাল নাম্বার অফ ট্রানজিস্টরস হচ্ছে 180 মিলিয়ন। ওকে, সো আমরা হচ্ছে ফার্স্টে তাহলে নাম্বার অফ লজিক ট্রানজিস্টরটা বের করে ফেলি।
লজিক ট্রানজিস্টর কত হবে 0.3 ইন্টু 180। সো বেসিক্যালি আপনার 180 এর হচ্ছে 30%, সো 0.3 ইন্টু 180 বা আপনার আসবে 54। আর আপনার হচ্ছে নাম্বার অফ মেমোরি ট্রানজিস্টরটা হচ্ছে বাকি 70%, তো আপনার নাম্বার অফ মেমোরি ট্রানজিস্টর হবে হচ্ছে আপনার 0.7 ইন্টু 180। তো এটা ছিল 54, এটা হচ্ছে বাকি আপনার হচ্ছে 126 মিলিয়ন। ওকে, সো এটা 54 মিলিয়ন আছে লজিক ট্রানজিস্টর, 126 মিলিয়ন আছে হচ্ছে আপনার মেমোরি ট্রানজিস্টর। এরপর আপনার কোশ্চেনে বলা ছিল কি 1 ভোল্ট, তার মানে ভিডিডি হচ্ছে 1 ভোল্ট। আর বলা ছিল কত 28 ন্যানোমিটার প্রসেস। 28 ন্যানোমিটার প্রসেস হলে ল্যামডা কত হবে 14 ন্যানোমিটার। আমরা জানি যে যেটা টেকনোলজি বলা থাকে সেটা হচ্ছে আমার গেট লেন্থ হয়। সো এবং ল্যামডার ভ্যালু হয় হচ্ছে কি আপনার গেট লেন্থ ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো আপনার কি করতে হবে তাহলে হচ্ছে এটা টোটালটা আসবে তাহলে 14 ন্যানোমিটার। তাহলে ল্যামডা হবে হচ্ছে আপনার 14 ন্যানোমিটার। ওকে, আচ্ছা, এরপরে আমরা কোশ্চেনে দেখি আর কি কি বলা আছে। এরপরে বলা আছে যে হচ্ছে আপনার লজিক ট্রানজিস্টরের এভারেজ উইথ হচ্ছে 7 ল্যামডা, আর মেমোরি ট্রানজিস্টরের এভারেজ উইথ হচ্ছে 4 ল্যামডা। সো লজিক ট্রানজিস্টর যেটা, এটার এভারেজ উইথ হচ্ছে 7 ল্যামডা, আর মেমোরি ট্রানজিস্টরের এভারেজ উইথ হচ্ছে 4 ল্যামডা। ওকে, ফাইন। আচ্ছা, এরপরে ক্যাপাসিটেন্স যেটা দেওয়া আছে দেখেন, ক্যাপাসিটেন্স বলা হলো কি the gate capacitance and diffusion capacitance are 0.2, 0.02 and 0.55 femtofarad per micrometer respectively for the entire chip. তার মানে আপনার পুরো চিপে যতগুলো ট্রানজিস্টর আছে লজিক হোক মেমোরি হোক সবার জন্যই আপনার গেট এবং ডিফিউশন ক্যাপাসিটেন্সটা সেম। গেট ক্যাপাসিটেন্স হচ্ছে 0.02, ডিফিউশন ক্যাপাসিটেন্স হচ্ছে 0.55। তো আমরা যদি এখানে লিখে নেই গেট ক্যাপাসিটেন্স হচ্ছে 0.02 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার, আর ডিফিউশন ক্যাপাসিটেন্স হচ্ছে 0.55 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার। ওকে, আচ্ছা, এরপর আপনার হচ্ছে কি বলা হলো ডিউরিং এভরি 100 ক্লক সাইকেলস দ্য লজিক ট্রানজিস্টরস এক্সপেরিয়েন্স 12 সুইচিং ইভেন্টস while the memory transistors experience 4 switching events. ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 3.2 গিগাহার্টজ, ফ্রিকোয়েন্সি 3.2 গিগাহার্টজ। এরপর আপনার হচ্ছে পাওয়ার ডেটা দেওয়া আছে, বিকজ ঠিক আছে শর্ট সার্কিট পাওয়ার দেওয়া আছে আর কারেন্ট ডেটা দেওয়া আছে। ওকে, কারেন্ট ডেটা দেওয়া আছে সবগুলো ট্রানজিস্টরের জন্য, মানে ইন্ডিভিজুয়াল ট্রানজিস্টরের যে কারেন্ট ডেটাটা সেটা আপনাদের দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এখন চলে যাই আপনাদের হচ্ছে পাওয়ার ডেটাটা আমরা পরে লিখতেছি, আমাদের ক্লক ফ্রিকোয়েন্সিটা আগে একটু লিখে ফেলি। সো ক্লক ফ্রিকোয়েন্সি যেটা এফ, সেটা হচ্ছে দেওয়া আছে 3.2 গিগাহার্টজ। আচ্ছা, এখন আমাদের ফার্স্ট কোশ্চেনটাই দেখেন, ফার্স্ট কোশ্চেনটাতে বলা হয়েছে অ্যাক্টিভিটি ফ্যাক্টর এন্ড সুইচিং ফ্রিকোয়েন্সি বের করতে। লজিক গেটস এন্ড মেমোরি অ্যারেস এর অ্যাক্টিভিটি ফ্যাক্টর এন্ড সুইচিং ফ্রিকোয়েন্সিটা বের করতে। এটা আমরা পাবো কোথা থেকে, এই যে ডেটাটা দেওয়া আছে এই ডেটাটা থেকে। ঠিক আছে, তো দেখেন আপনার ক্লক ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.2 গিগাহার্টজ। এরপরে বলা হয়েছে যে 100টা ক্লক সাইকেলে মেমোরি ট্রানজিস্টরটা হচ্ছে 4 বার অন অফ হয়, আর সুইচ মানে ইয়ার লজিকটা হচ্ছে আপনার 12 বার অন অফ হয়। ঠিক আছে, যেটা যদি আমরা সিম্পলি চিন্তা করি আসলে আমাদের কি করতে হবে 100টা ক্লক সাইকেলে মানে ফ্রিকোয়েন্সি বের করার জন্য আপনার তো বেসিক্যালি কি দরকার দেখেন 12 বার অন অফ হচ্ছে কত টাইমে 100 ক্লক সাইকেলে। 12 বার অন অফ যদি হয় 100 ক্লক সাইকেলে, একবার অন অফ হবে কত 100/12 ক্লক সাইকেলে, তাই না 100/12 ক্লক সাইকেলে। সো বেসিক্যালি 100/12 ক্লক সাইকেলে এটা তাহলে কি আপনার টাইম পিরিয়ড, তাহলে লজিকের জন্য ফ্রিকোয়েন্সিটা কত হবে তাহলে 12/100 মাল্টিপ্লাইড বাই কি থাকবে আচ্ছা এটার সাথে কিন্তু একটা টি থাকবে 100 ক্লক সাইকেলে, যেহেতু আমরা যদি ক্লক সাইকেলটাকে টি ধরি তাহলে 2 বার মানে 12 বার অন অফ হচ্ছে কত 100 টি টাইমে, তাহলে একবার অন অফ হচ্ছে কত 100/12 টি টাইমে। তাহলে আপনার ফ্রিকোয়েন্সি এটা কি তাহলে টাইম পিরিয়ড ফ্রিকোয়েন্সি কি হয় 1/t হয়। তাহলে এটা কত দাঁড়াবে তাহলে, এটা দাঁড়াবে হচ্ছে 12/100t। ওকে, 12/100t। সো 12/100 যদি টি হয় তাহলে 12/100 হচ্ছে 0.12, আর 1/t মানে কি যে 3.2 গিগাহার্টজ, 1/t মানেই তো ফ্রিকোয়েন্সি, এবং সেটা কোন ফ্রিকোয়েন্সি ক্লক ফ্রিকোয়েন্সি। তাহলে আমার লজিক গেটস এর জন্য আমার ফ্রিকোয়েন্সিটা হবে 0.12 ইন্টু 3.2 গিগাহার্টজ। ওকে,
এটা তাহলে আমার হচ্ছে লজিকের জন্য। তাহলে মেমোরির জন্য যদি আমরা সেম জিনিসটা ফলো করি, তাহলে মেমোরির জন্য তাহলে কত আসবে? যেহেতু এখানে 4 বার সুইচিং হচ্ছিল, সো আমার এখানে 12 এর জায়গায় সব চলে আসবে 4। তাহলে এটা হবে আমার হচ্ছে 4/100 বা এটা হবে হচ্ছে আপনার 0.04 ইন্টু 3.32 কিলো। ওকে, তাহলে এটা হচ্ছে আমার লজিক সার্কিটের সুইচিং ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে মেমোরি সার্কিটের সুইচিং ফ্রিকোয়েন্সি। তাহলে আলফা কি হবে? আলফা কি আপনার সুইচিং ফ্রিকোয়েন্সি বাই ক্লক ফ্রিকোয়েন্সি, সো 0.12 ইন্টু 3.2 ডিভাইডেড বাই 3.2 কত আসবে? 0.12। আর মেমোরির যেটা, মেমোরিটা তাহলে কত হবে? 0.04 ইন্টু 3.2 ডিভাইডেড বাই 3.2 বা 0.0। ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছেন সবাই? ঠিক আছে, তাহলে আমার 1 নাম্বার কোশ্চেনটা আমাদের সলভ আচ্ছা হয়ে ম্যাম, বলেন। ম্যাম যদি আউটপুটের অ্যাক্টিভিটি ফ্যাক্টর বা আউটপুটের কিছু বল, এটা কি সিস্টেমের ইয়া বোঝাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আপনার অ্যাক্টিভিটি ফ্যাক্টর তো আউটপুট নোডেরই থাকবে বেসিক্যালি, মানে আউটপুট নোড, আপনার পাওয়ার তো আউটপুটে কনজিউম হয় না, পাওয়ার কি ইনপুটে কনজিউম হয়? ইনপুটে তো না কোনো না না কনজিউম হচ্ছে না, পাওয়ার কনজিউম হয় তো আউটপুটে। তো বেসিক্যালি আউটপুটের অ্যাক্টিভিটি ফ্যাক্টর বলুক আর সিস্টেমের অ্যাক্টিভিটি ফ্যাক্টর বলুক, সেম থিং। ম্যাম, পাওয়ার কনজিউম তো যেমন ম্যাম আপনি ক্লাসে যখন ইনভার্টারটা দেখিয়েছিলেন বলছিলেন যে যখন আমি 0 দেই তখন আমার পিমস হাফ সিভিডিডি স্কোয়ার পাওয়ার মানে এনার্জি কনজিউম করে না, সো ওখানে তো সিমসও পাওয়ার কনজিউম করতেছে। হ্যাঁ, বাট আপনার তো আসলে মানে আপনি যদি মানে এটা যদি চিন্তা করেন যে হ্যাঁ পাওয়ারটা কনজিউম করতেছে পিমস এবং এনমস, বাট পাওয়ারটা কনজিউম হচ্ছে কার জন্য? আউটপুটে যে ক্যাপাসিটেন্সটা আছে, এই আউটপুটের ক্যাপাসিটেন্সটাকে চার্জ এবং ডিসচার্জ করার জন্য না। আউটপুট ক্যাপাসিটেন্সটাকে যখন চার্জ করতেছেন তখন পিমস পাওয়ার কনজিউম করতেছে, যখন ডিসচার্জ করতেছেন তখন এনমস পাওয়ার কনজিউম করতেছে। ইনপুটের জন্য তো আপনার পিমস এনমস পাওয়ার কনজিউম করতেছে না। পাওয়ার কনজিউমটা হচ্ছে আউটপুট নোডের জন্য, আপনার আউটপুট নোডটাকে চার্জ করতে একবার পাওয়ার কনজিউম হচ্ছে, আউটপুট নোডটাকে ডিসচার্জ করার টাইমে আরেকবার পাওয়ার কনজিউম হচ্ছে। বুঝে গেছে? বুঝতে পেরেছি। তার মানে আউটপুটের অ্যাক্টিভিটি ফ্যাক্টর বললে এটা সিস্টেমেরই বুঝি। হ্যাঁ, আউটপুট অ্যাক্টিভিটি প্যাটার্ন মানে সিস্টেমেরই, মানে আউটপুট আপনার অন হচ্ছে অফ হচ্ছে, তাই না? অন হওয়ার টাইমে মানে আউটপুট হাই হচ্ছে লো হচ্ছে। আউটপুট 1 মানে কি? 1 হওয়া মানে আপনার আউটপুটে হাই আসতেছে, আউটপুট 0 হওয়া মানে হচ্ছে লো হওয়া, মানে হচ্ছে আউটপুটে 0 আসতেছে। তো আপনার যখন আউটপুটে হাই আসতেছে তখন আপনার পিমস পাওয়ার কনজিউম করতেছে, আউটপুটে যখন লো আসতেছে তখন এনমস পাওয়ার কনজিউম করতেছে। ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, সো বেসিক্যালি তাহলে আমাদের হচ্ছে এটা আমরা পেয়ে গেলাম। আমরা হচ্ছে লজিক গেটস এর জন্য অ্যাক্টিভিটি ফ্যাক্টর পাচ্ছি হচ্ছে 0.12, মেমোরির জন্য পাচ্ছি 0.04, আর এই যে আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে 0.12 ইন্টু 3.2 করলে যা আসে আর 0.04 ইন্টু 3.2 করলে যা আসে সেটাই। ওকে, ঠিক আছে। সো আমাদের হচ্ছে 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার ডান। এখন আমরা 2 নাম্বারে চলে যাই। 2 নাম্বারে কি বলা হলো? এস্টিমেট দ্য ডাইনামিক পাওয়ার অ্যান্ড স্ট্যাটিক পাওয়ার অফ দ্য চিপ। সো আমার হচ্ছে ডাইনামিক অ্যান্ড স্ট্যাটিক পাওয়ারটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। ঠিক আছে, সো আমার হচ্ছে ডাইনামিক পাওয়ারটা কি কি হবে? আমার সুইচিং পাওয়ার প্লাস শর্ট সার্কিট পাওয়ার। তো শর্ট সার্কিট পাওয়ার দেখেন পুরো চিপের জন্য বলা আছে, দ্য শর্ট সার্কিট পাওয়ার কনজাম্পশন ইজ 0.5 ওয়াট। তার মানে টোটাল শর্ট সার্কিট পাওয়ার বলা আছে, তার মানে পুরো সিস্টেমের শর্ট সার্কিট পাওয়ার কনজাম্পশন হচ্ছে 0.5 ওয়াট। তো শর্ট সার্কিট পাওয়ারটা আমাদের ক্যালকুলেট করতে হবে না, তো আমরা ক্যালকুলেট করবো শুধু সুইচিং পাওয়ারটা। ঠিক আছে, তো সুইচিং পাওয়ারটা ক্যালকুলেট করে এরপর আমরা সুইচিং পাওয়ারের সাথে শর্ট সার্কিট পাওয়ারটা অ্যাড করে টোটাল ডাইনামিক পাওয়ার বের করবো। সো ফার্স্টলি আমরা লজিক গেটের সুইচিং পাওয়ার বের করবো। ঠিক আছে, সো লজিক গেটের সুইচিং পাওয়ারের জন্য ফর্মুলা এফ লিখে ফেলছি, সরি এটা পি সুইচিং হবে লজিক গেটস এর জন্য। তাহলে এটার ফর্মুলা কি হবে? আলফা এল ইন্টু সি লজিক, লজিক গেটের জন্য আপনার হচ্ছে ক্যাপাসিটেন্স, দেন ভিডিডি স্কোয়ার ইন্টু এফ। অথবা আপনি হচ্ছে আলফা এফ না লিখে ডিরেক্টলি এফ ইন্টু সুইচিং, এফ সুইচিং ফ্রিকোয়েন্সিও লিখতে পারতেন, একই ফর্মুলা তাই না? আপনার এখানেও এফ এল কত? 0.12 ইন্টু 3.2, আপনি আলফা এল এবং এফ লিখতেও 0.12 ইন্টু 3.2 লিখবেন, এটা তো আসলে কোনো ডিফারেন্স নাই। তো আমরা যদি লিখি 0.12, এখন ক্যাপাসিটেন্সের ভ্যালুটা কত হবে? আমার গেট ক্যাপাসিটেন্স হচ্ছে 0.02, ডিফিউশন ক্যাপাসিটেন্স হচ্ছে 0.55, তাহলে অ্যাড করলে কত হবে? 0.57। এটা কি ফেমটোফ্যারাড, সো 10⁻⁻15। ওকে, এবং এটা কি দেওয়া হচ্ছে? পার মাইক্রোমিটার। তাহলে কি করতে হবে? গেট উইথ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। গেট উইথ কত? 7 ল্যামডা, ল্যামডা কত? 14 ন্যানোমিটার। তাহলে এটা কি কিসে নিয়ে যেতে হবে? মাইক্রোমিটারে। তাহলে কত আসবে? 14 ইন্টু 10⁻³ এবং আপনার টোটাল নাম্বার অফ ট্রানজিস্টার্স কত ছিল? 54 মিলিয়ন। সো 54 ইন্টু 10⁻6।
তাহলে এটা হচ্ছে আমার ক্যাপাসিটেন্স। এরপর আপনার ভিডিডি ছিল 1, সো ভিডিডি তো আপনার 1, তাহলে 1 স্কোয়ার। ফ্রিকোয়েন্সি ছিল 3.2 গিগাহার্টজ, তার মানে 3.2 ইন্টু 10⁹ হার্টজ। ওকে, ঠিক আছে। তাহলে এটা কি হবে আমার লজিক সার্কিটের জন্য সুইচিং পাওয়ার। এটুকু বুঝতে পেরেছেন কেন কিভাবে লিখলাম? ল্যামডার ভ্যালু দেওয়া ছিল মিস ইন্ডিভিজুয়ালি লজিক গেটের ক্ষেত্রে, হ্যাঁ, আমার ইয়ার ভ্যালু, সরি, তোমার ডাব্লুর ভ্যালু 7 যেটা ন্যানোমিটার দিছে, এবং এবারে যদি 7, 7 ল্যামডা। ডাব্লুর ভ্যালু যেটা 7 দেওয়া আছে এটা দেওয়া ছিল কোশ্চেনে। হ্যাঁ হ্যাঁ, আপনার কোশ্চেনে দেওয়া ছিল তো এই যে 7 আচ্ছা, ল্যামডা আর 4 ল্যামডা। ও আচ্ছা মিস। কোশ্চেনে দেওয়া না থাকলে তো আপনার বের করার কোনো ওয়ে নাই যে এভারেজ উইথ কত হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে ফেলি। তাহলে 0.12 ইন্টু আমার ক্যাপাসিটেন্স হচ্ছে 0.57 ফেমটোফ্যারাড, সো 0.57 ইন্টু 10⁻15। তার সাথে আমার আসবে হচ্ছে আপনার 7 ল্যামডা, সো 7 ইন্টু 14 ইন্টু 10⁻3। তার সাথে আপনার আসতেছে হচ্ছে 54 মিলিয়ন, সো 54 ইন্টু 10⁻6। আচ্ছা, এরপরে আপনার হচ্ছে এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে ফ্রিকোয়েন্সি, সো 3.2 ইন্টু 10⁻9। সো এটা আসে আমার 1.158। সো এখান থেকে আমি পেলাম 1.1581। ওকে, সো এটা আসতেছে আমার লজিক সার্কিটের জন্য সুইচিং পাওয়ার। সেম ভাবে আমরা মেমোরি সার্কিটের জন্য সুইচিং পাওয়ারটা বের করি। সো মেমোরি সার্কিটের জন্য সুইচিং পাওয়ারটা কত হবে? এম, এখানে আলফা এল এর ভ্যালু হবে আলফা এম হবে 0.04, মেমোরির জন্য অ্যাক্টিভিটি ফ্যাক্টর। ক্যাপাসিটেন্স তো 0.57, এইটুকু তো ফিক্স, 0.57 ইন্টু 10⁻50। এরপরে এভারেজ উইথটা হচ্ছে 4 ল্যামডা, তাহলে 4 ইন্টু 14 ইন্টু 10⁻³ মাইক্রোমিটার। এবং নাম্বার অফ ট্রানজিস্টার্স কতগুলো ছিল? 126 মিলিয়ন, তাহলে 126 ইন্টু 10⁻6। এরপরে আমার ভিডিডি তো 1 স্কোয়ার, এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.2 ইন্টু 10⁻9। ওকে, সো তাহলে আমরা এটা ক্যালকুলেট করে ফেলি। তাহলে আমার এখানে হবে হচ্ছে 4 ল্যামডা, নাম্বার অফ ক্যাপাসিটেন্স, নাম্বার অফ ট্রানজিস্টার্স হচ্ছে 126 মিলিয়ন, আর আপনার আলফার ভ্যালুটা হচ্ছে 0.04। আমার হচ্ছে 0.04 মাল্টিপ্লাইড বাই হচ্ছে 0.57 ইন্টু 10⁻15 multiplied by 4 lambda, so 4 into 14 into 10⁻³ multiplied by 126 million, then multiplied by হচ্ছে 3.2 into 10⁻9। So এটা আসছে 0.51, so এটার আনসার আসতেছে 0.51 ওয়াট। ওকে, তাহলে আমরা যদি টোটাল ডায়নামিক পাওয়ারটা বের করি এখন, তাহলে আমার ডায়নামিক পাওয়ারটা কি হবে? দুইটা সুইচিং পাওয়ার তার সাথে শর্ট সার্কিট পাওয়ার। সো আমাদের কি কি আসবে? 1.15 ওয়াট প্লাস 0.54 ওয়াট প্লাস আপনার হচ্ছে শর্ট সার্কিট পাওয়ার দেওয়া ছিল 0.5 ওয়াট। তো তাহলে আমাদের অ্যান্সার আসতেছে এটা প্লাস 2.17। ঠিক আছে, সো টোটাল ডাইনামিক পাওয়ার আসছে আমার 2.17 ওয়াট। এখন আমার বের করতে হবে স্ট্যাটিক পাওয়ার। ঠিক আছে, সো স্ট্যাটিক পাওয়ারের জন্য দেখেন আপনার কারেন্ট যেটা দেওয়া আছে, এবং কারেন্ট যেটা দেওয়া আছে ন্যানো অ্যাম্পিয়ার পার মাইক্রোমিটারে। ঠিক আছে, সো বেসিক্যালি আপনার কি করতে হবে তাহলে? লজিক ট্রানজিস্টরের জন্য আলাদা বের করতে হবে, মেমোরি ট্রানজিস্টরের জন্য আলাদা বের করতে হবে। বিকজ পার মাইক্রোমিটারে যেহেতু দেওয়া আছে, লজিক ট্রানজিস্টরের উইথ আলাদা, মেমোরি ট্রানজিস্টরের উইথ আলাদা। সো আমার আলাদা আলাদা বের করে অ্যাড করতে হবে। ঠিক আছে, এখানে আমাদের একসাথে করলে হবে না, আমাদের আলাদা আলাদা বের করে অ্যাড করতে হবে। তো আমরা আলাদা আলাদা করে বের করি তাহলে স্ট্যাটিক পাওয়ার ফর লজিক সার্কিট, দেন স্ট্যাটিক পাওয়ার ফর মেমোরি সার্কিট। ঠিক আছে, তো আমরা যদি হচ্ছে পি স্ট্যাটিক লজিক করি, তাহলে আমাদের হচ্ছে কারেন্ট তিনটা কি কি দেওয়া আছে? কারেন্টের ভ্যালুগুলো হচ্ছে, কারেন্টের ভ্যালুগুলো হচ্ছে আপনার 3, 1 আর 6। 3 ন্যানো অ্যাম্পিয়ার, 1 ন্যানো অ্যাম্পিয়ার, 6 ন্যানো। সো কারেন্টের ভ্যালু হচ্ছে 3 প্লাস 1 প্লাস 6 এত ন্যানো অ্যাম্পিয়ার, সো 10⁻৯। পার মাইক্রোমিটার যেহেতু আমরা 7 ল্যামডা দিয়ে মাল্টিপ্লাই করবো, 7 ইন্টু 10⁻14 ইন্টু 10⁻3। এরপরে এর সাথে আমার বিডিডি তো 1, বিডিডি দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর এটা আমার একটা ট্রানজিস্টরের পাওয়ার। সো টোটাল ট্রানজিস্টর কতগুলো আসছে? 54 ইন্টু 10⁻6।
ওকে, সো এখান থেকে তাহলে আমরা ক্যালকুলেশন করে ফেলি, লজিক সার্কিটের জন্য স্ট্যাটিক পাওয়ার কত আসবে। পয়েন্ট 05, 5292 ছিল 0.053। ওকে, আচ্ছা, তাহলে মেমোরির জন্য যদি এখন আমরা সেম ভাবে স্ট্যাটিক পাওয়ারটা ক্যালকুলেট করি, তাহলে এখানে তো আমার 3+1+6 তো সেমই থাকবে, এখানে যে 7 এর জায়গায় হয়ে যাবে 4, আর এখানে আমার 126। এটা আসে আপনার 0.07, 07। ওকে, তো আমার টোটাল স্ট্যাটিক পাওয়ারটা কি হবে এই দুইটার সামেশন। 071 প্লাস 0.05, সো 0.125। ওকে, সো আমার টোটাল স্ট্যাটিক এবং টোটাল হচ্ছে আপনাদের ইয়াটা বের হয়ে গেছে। আচ্ছা, আর ফাইনালি এটাই তো আপনার হচ্ছে ফাইনাল কোশ্চেনটা হচ্ছে ক্যালকুলেট দ্য টোটাল পাওয়ার কনজাম্পশন, তারপরে বলা হয়েছে ইজ দ্য টোটাল পাওয়ার কনজাম্পশন উইদিন দ্য একসেপ্টেবল রেঞ্জ। ওকে, সো আমরা টোটাল পাওয়ার কনজাম্পশনটা তো বের করে ফেললাম, টোটাল পাওয়ার কনজাম্পশনটা তাহলে হচ্ছে আমাদের এখন হচ্ছে মানে আমরা দুইটা আলাদা আলাদা করে বের করে ফেলছি, আমার জাস্ট এখন অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, তো আমার স্ট্যাটিক পাওয়ার বের হয়েছে 0.12 ওয়াট, 0.124 ওয়াট, আর ডাইনামিক পাওয়ার বের হয়েছিল 2.17 ওয়াট। তো আমরা দুইটা অ্যাড করে দিলে আমাদের হচ্ছে টোটাল হচ্ছে আমাদের ইয়াটা বের হয়ে যাবে, টোটাল পাওয়ার বের হয়ে যাবে। তো টোটাল পাওয়ারটা কত আসবে আমার ওখানে ডাইনামিক পাওয়ার আসছে 2.17, স্ট্যাটিক পাওয়ার আসলো 0.12। ওকে, সো এটা আমাদের হচ্ছে তাহলে টোটাল পাওয়ার। ঠিক আছে, টোটাল পাওয়ারটা আসতেছে আমাদের 2.29, 2.294। সো এটা কি আমার কোশ্চেনে বলা ছিল একসেপ্টেবল পাওয়ার হচ্ছে 4 ওয়াট, সো এটা আমার 4 ওয়াটের থেকে ছোট, তাহলে আমার একসেপ্টেবল পাওয়ার রেঞ্জের ভিতরে আছে। ওকে, বুঝতে পেরেছেন সবাই? জি মিস। পাওয়ারের কোশ্চেনটা ক্লিয়ার? জি মিস। আচ্ছা, আপনাদের আর কোনো কনফিউশন আছে? মিস একটা সলভ করে দেন মিস, ওই সলভ না, একটা কনফিউশন ছিল অ্যাসাইনমেন্টের একের এ নাম্বারটা, ওটা একটু হালকা একটু দেখা দেন মিস। একের বি? একের এ এ, হ্যাঁ এটা। একের এটা তো একদম সিম্পল ম্যাথ। ওটা সিম্পল, আমার খালি একটা কনফিউশন ছিল, এখানে লেখা ছিল দ্য নর গেট হ্যাজ অ্যান ইকুইভ্যালেন্ট রাইজ রেজিস্ট্যান্স দ্যাট ইজ 4 টাইম ইটস ইকুইভ্যালেন্ট ফল রেজিস্ট্যান্স। এইটা দ্বারা আর এর পরের লাইন, এই দুটা লাইন কি বোঝাচ্ছে এটা কনফিউজ মিস আমি। আচ্ছা, এখানে কি বলা হয়েছে যে আপনার হচ্ছে হয় মানে আপনার সে হচ্ছে একটা মানে গেট ডিজাইন করতে চাচ্ছিল, বাট সে গেটটা ডিজাইন মানে স্টার্ট করে ফেলছে, করে কি করছে, নর গেট যেটা ডিজাইন করছে এটা রাইস রেজিস্ট্যান্সটা ফল রেজিস্ট্যান্সের 4 গুণ হয়ে গেছে। তার মানে কি আপনার রাইস রেজিস্ট্যান্সটা 4 টাইমস ফল রেজিস্ট্যান্স, মানে সিম্পল আপনার R/4 × RF। আপনার ইকুইভ্যালেন্ট রাইস রেজিস্ট্যান্সটাকে যদি আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি, আর ফল রেজিস্ট্যান্সটাকে যদি RF দিয়ে রিপ্রেজেন্ট করি, আর বেসিক্যালি 4R, এটা বলা আছে। হ্যাঁ এটা বুঝছি, পরের লাইনটা। পরের লাইনটাতে কি বলা হলো যে হচ্ছে also the NOR gate's equivalent rise resistance is twice the resistance of a unit inverter. ওকে, এখন আপনার তো জাস্ট এটা বলা আছে যে আপনার রাইস রেজিস্ট্যান্স ফর রেজিস্ট্যান্স এর 4 টাইমস, বাট অ্যাকচুয়াল রাইস রেজিস্ট্যান্স এর ভ্যালু কত এটা যদি না জানেন আপনি ক্যালকুলেট করতে পারবেন? না মিস। সো পরের লাইনটাতে বলা হয়েছে যে রাইস রেজিস্ট্যান্সটা ইউনিট ইনভার্টার রেজিস্ট্যান্সের 2 গুণ, তার মানে রাইস রেজিস্ট্যান্সটা কত 2R। রাইস রেজিস্ট্যান্সের 2R তার মানে কি ইন্ডিকেট করতেছে, যেহেতু রাইস রেজিস্ট্যান্সটা ফল রেজিস্ট্যান্সের 4 গুণ, তাহলে এই 4RF এর ভ্যালু কত 2R,
তার মানে বেসিক্যালি ফল রেজিস্ট্যান্স এর ভ্যালু হচ্ছে আর বাই, সো রাইস রেজিস্ট্যান্স 2R, ফল রেজিস্ট্যান্স আর বাই। এটার দ্বারা আমরা হলো রিপ্রেজেন্ট করবো না তোমার এন মস আর পি মস রে? হ্যাঁ, এরপরে আপনি ইকুইভ্যালেন্ট রাইস রেজিস্ট্যান্স বের করবেন আপনার সার্কিট থেকে। যেমন এই সার্কিটে যদি আপনি দেখেন, এটা আপনার নর্থ থ্রির গেট, দেখেন তিনটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে দেওয়া আছে, কত কেপি করে দেওয়া আছে। সেটা কত হবে? 2R/kp প্লাস 2R/kp প্লাস 2R/kp, টোটাল হবে তাহলে 6R/kp। তাহলে 6R/kp এর ভ্যালু কত হবে? 6R/kp এর ভ্যালু হবে হচ্ছে 2R। ওখান থেকে কেপি ক্যালকুলেট করবেন। আর যখন ফল রেজিস্ট্যান্স, তখন আপনার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে? জাস্ট R/kn হবে। যেহেতু তিনটা প্যারালালে আছে, সোর্স কেসে কি হবে? যে কোনো এক টার্ম থাকবে, সো এটা কি হবে? R/kn হবে। সো R/kn হলে কি হচ্ছে? আপনার R/kn এর ভ্যালু কত আছে? R/2। আপনার ফল রেজিস্ট্যান্স তো বলা আছে R/2, সো R/kn ইকুয়ালস টু R/2, সেখান থেকে আপনার kn ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে? হুম। আর উইথটা মিস এখান থেকে এটা থেকে উইথ কেমনে বের করে পরের এই কোশ্চেনের আরেক এটা পার্টে আপনার কেপির লেখা উপর আছে। ডিপেন্ডেন্ট না। আপনার হচ্ছে উইথটা মানে কি বলেন তো? কেপি কি ইন্ডিকেট করে? কেপি ইন্ডিকেট করে যে আপনার উইথটা ইউনিট ইনভার্ট মানে ইউনিট এনমস এর উইথের কত টাইমস। ইউনিট ইনভার্টারের উইথ, সরি, ইউনিট এন ট্রানজিস্টরের উইথ কত হয়? 4λ হয়। সো আপনার অ্যাকচুয়াল উইথ কত হবে? কেপি টাইমস 4λ। সেম ভাবে এনমস এর জন্য যদি বের করেন, সেটা কত হবে? কেএন টাইমস 4λ। কারণ কেপি কে আচ্ছা মিস। কি আপনার হচ্ছে W/4λ। আপনি যে ট্রানজিস্টরটা ডিজাইন করছেন, তার উইথ হচ্ছে কি ইউনিট ট্রানজিস্টার উইথ এর কত টাইমস। ইউনিট ট্রানজিস্টার উইথ কত? 4λ। সো W/4λ কি বেসিক্যালি কে। সো সেটা পি মস এর জন্য কেপি, এন মস এর জন্য কি কেএন। আচ্ছা মানে উইথ এটা তো কেপি এর সাথে গুণ করে দিলেই 4L আমরা সাথে গুণ করে দিলেই আমরা উইথ পেয়ে যাচ্ছি জানোই আর। আচ্ছা মিস। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে আপনাদের? ম্যাম ফল 22 এর 1 নাম্বার কোশ্চেনটা একটু দেখানো যাবে? আচ্ছা, সো এখানে ডিফারেন্সটা কি আছে? এখানে আপনার হচ্ছে, আমি ক্লাসে এটা বলছিলাম যে নর্মালি যখন আমরা হচ্ছে পাওয়ারের ম্যাথ করি, পাওয়ারের ম্যাথ বের করার টাইমে আমরা হচ্ছে ক্যাপাসিটেন্স যখন ক্যালকুলেট করি, ক্যাপাসিটেন্স ক্যালকুলেশন করার টাইমে আমরা ডিফিউশন ক্যাপাসিটেন্স এবং গেট ক্যাপাসিটেন্সটাকে অ্যাড করে দিই। বিকজ আমরা বলছিলাম যে আমরা বাই ডিফল্ট ধরে নেই যেটা আউটপুটটা আরেকটার ইনপুটে যাবে। সো যেহেতু এটার আউটপুটটা আরেকটার ইনপুটে যাবে, আউটপুট ক্যাপাসিটেন্সটা কি হয়? ডিফিউশন ক্যাপাসিটেন্স, ইনপুট ক্যাপাসিটেন্সটা হয় গেট ক্যাপাসিটেন্স।
সো আমরা দুইটা অ্যাড করে দিই এই কোশ্চেনটাতে। এবং আমরা বলছিলাম যে যদি আপনাদের হচ্ছে অন্য কোনো লোড দেওয়া থাকে, আপনার আউটপুটে যদি অন্য কোনো লোড দেওয়া থাকে, ইন দ্যাট কেস আপনার ক্যাপাসিটেন্সটা কি হবে, আপনার ডিফিউশন ক্যাপাসিটেন্স প্লাস ওইটার লোড ক্যাপাসিটেন্স, গেট ক্যাপাসিটেন্স, তখন আর আমরা অ্যাড করবো না। সো এই কোশ্চেনটাতে সিম্পলি এই জিনিসটাই দেওয়া আছে, এই কোশ্চেনটাতে আপনার এক্সটার্নাল একটা লোড দেওয়া আছে। সো আপনার এই আউটপুটটাতে আপনার হচ্ছে আউটপুটটা অন্য কোনো সার্কিটের ইনপুটে না গিয়ে এটার সাথে একটা এক্সট্রা ক্যাপাসিটর অ্যাড করা আছে। সো আপনার হচ্ছে এখানে আমাদের যেটা করতে হবে, এখানে হচ্ছে এই ক্যাপাসিটেন্সের ভ্যালুটা যেটা বের করতে বলা হয়েছে, এখানে আপনার হচ্ছে digital system is driven by a clock frequency and supply voltage of 10 volt. A small part of the system can be modeled by a CMOS inverter driving a capacitive load, the figure of which is given below. When the input node Vin is low, the output node Vout is say 10 nanojoule is supplied by the voltage source. আচ্ছা, সো ফাইনালি এখানে পাঁচটা কি বলা হলো, assume that Vin stays low, how much of the energy supplied by the voltage source is stored in the load capacitor CL? আচ্ছা, সো এখানে দেখেন আপনাকে কি বলা হয়েছে যে 10 ন্যানো জুল আপনার হচ্ছে ভোল্টেজ সোর্স ভিডিডি কনজিউম করে। সো আমরা ক্লাসে দেখছিলাম যে আমার ভিডিডি যেটা সাপ্লাই দেয়, ভিডিডি সাপ্লাই দেয় কত, সিএল ভিডিডি স্কোয়ার, আর আমার ক্যাপাসিটর স্টোর করে কত, হাফ সিএল ভিডিডি স্কোয়ার। তাহলে সিএল ভিডিডি স্কোয়ার যদি 10 ন্যানো জুল হয়, হাফ সিএল ভিডিডি স্কোয়ার কত হবে? 5 হবে মিস। 5 ন্যানোজুল হবে। ঠিক আছে, এরপরে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য লোড ক্যাপাসিটর সিএল। এখন এই যে সিএল, এটার ক্যাপাসিটেন্সের ভ্যালুটা বের করতে বলা হয়েছে। তো এখানে দেখেন এটার আউটপুটটা কি, অন্য কোথাও ইনপুটে মানে, আচ্ছা এখানে তো আসলে এটা লাগবেই না। আপনার এখানে দেখেন সিএল ভিডিডি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 10 ন্যানোজুল, ওখান থেকে যা সিএলটা ক্যালকুলেট করতে হবে। এখানে তো আপনার আর কিছু করা লাগবেই না, কারণ আপনার পাওয়ার দেওয়া হচ্ছে। সিএল ভিডিডি স্কোয়ারের ভ্যালু যদি 10 ন্যানোজুল হয়, ভিডিডি ভ্যালু যদি হয় 10 ভোল্ট, আপনি সিএলটা ক্যালকুলেট করতে পারবেন না? জি মিস, পারবো, বুঝতে পারছি। আচ্ছা, আর বাকিগুলো তো সেম, আপনার অ্যাক্টিভিটি ফ্যাক্টর দেওয়া আছে, আপনার সিমোস ইনভার্টারের এভারেজ সুইচিং পাওয়ারটা বের করতে বলছে। ম্যাম ডি আর ই তো আমাদের সিলেবাসে নাই, তাই না? ডিআরই আপনাদের সিলেবাসে নেই। আচ্ছা miss। মিস আরেকটা কোশ্চেন হচ্ছে সামার 25 এর 3 নাম্বার, একটু যদি খালি আমার দেখা দিতে। 25 এটার কয় নাম্বার? আচ্ছা, এটা ফল হয়ে গেল কেন? আমার 25 এর কয় নাম্বার? 3 নাম্বার ম্যাম। আমার 25 এর 3 নাম্বার, হ্যাঁ বলেন। ম্যাম এখানে একটু মানে কোশ্চেনটা আমার বুঝতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, সো এখানে পার্ট মানে কি বলা হয়েছে, দ্য টেক্সটাইল ইনস্ট্রুমেন্ট কোম্পানিজ অ্যানালগ ইঞ্জিনিয়ার্স হোয়াট এভার, যাই হোক আপনার মেইন পার্ট হচ্ছে এটা যে আপনার সিমোস 3 ইনপুট গেট ডিজাইন করতেছে, যার জন্য হচ্ছে মিউএন এর ভ্যালু 3 মিউপি। ওকে, সো ফার্স্টলি আপনার যেটা মাথায় রাখতে হবে যে এখানে কি ডিজাইন করতেছেন, একটা 3 ইনপুট ন্যান্ড গেট, এরপরে মিউএন ইকুয়ালস টু হচ্ছে 3 মিউপি। এখন বলা হয়েছে দে হ্যাভ ফিক্স দ্য উইথ স্কেলিং ফ্যাক্টর, কে এন এর ভ্যালু হচ্ছে 2, তার মানে কে এন আপনার 2ই থাকবে। এরপরে বলা হয়েছে ওয়ান টু মিট ইকুয়াল ফল অ্যান্ড রাইজ রেজিস্ট্যান্স। ওকে, সো আপনার যেটা বলা আছে কে এন 2, ইউ নো দ্যাট আপনার 3 ইনপুট ন্যান্ড গেট, এবং 3 ইনপুট ন্যান্ড গেটের জন্য কে এন এর ভ্যালু 2 হবে, এটার কোনো ডিফারেন্স হবে না। এরপরে বলা হচ্ছে ইকুয়াল রাইজ অ্যান্ড ফল রেজিস্ট্যান্স। সো কে এন ইকুয়ালস টু 2 ধরে আপনার আগে ফল রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করতে হবে, কারণ কে এন মানেই তো আপনার ফল রেজিস্ট্যান্স তো ক্যালকুলেট করতে পারবেন, কে এন দেওয়া আছে। সো আপনি এনমস এর রেজিস্ট্যান্স গুলো জানেন, সেখান থেকে আপনি কি করতে পারবেন, ইকুইভ্যালেন্ট ফল রেজিস্ট্যান্সটা বের করতে পারবেন। এরপরে কি ফল এবং রাইজ রেজিস্ট্যান্সটা কি ইকুয়াল, সেখান থেকে আপনার কি করতে হবে, কেপিটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, জি মিস, বুঝছি। এরপরে তো আপনার বাকিটা দেওয়া আছে যে আপনার, এরপরে হচ্ছে আপনার এটার আউটপুটটা আপনার বলা আছে 3টা নট গেট আর 2টা অর গেটের ইনপুটে গেছে। সো এখান থেকে আপনার আলাদা করে কি করতে হবে, নট গেট এবং অর গেটের ইনপুট ক্যাপাসিটেন্সটা বের করতে হবে, করলে আপনি কি পাবেন, ন্যান্ড গেটের টোটাল আউটপুট ক্যাপাসিটেন্সটা পাবেন। ঠিক আছে, এরপরে তো এগুলাই বলা হয়েছে, আপনার স্কেলিং ফ্যাক্টর বের করতে বলছে কেপি ফার্স্ট কোশ্চেনে,
সেকেন্ড কোশ্চেনে আপনার ন্যান্ড গেটের আরসি ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলা হয়েছে। এরপরে এলমোর ডিলে মডেল ইউজ করে আপনার হচ্ছে টিপিডিআর, টিসিডিআর, টিপিডিএফ এবং টিসিডিএফ বের করতে বলা হয়েছে। এটা কিন্তু শুধু ন্যান্ড গেটের জন্য, লোড গুলাকে কিন্তু কনসিডার মানে করতে বলা হয়নি। দেখেন বলা আছে কনসিডারিং দ্য লোডস আর নট কানেক্টেড। ঠিক আছে, শুধু ন্যান্ড গেটের জন্য আপনার জাস্ট আরসি ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করে ডিলে গুলো বের করতে বলা হয়েছে। আর ফাইনালি বলা হয়েছে ইফ ইচ নট গেট অ্যান্ড অর গেট কন্ট্রিবিউটস 3C and 4C, মানে এটা আপনাকে বলেই দিছে যে আপনার নট গেটের ক্যাপাসিটেন্স কত আর অর গেটের ক্যাপাসিটেন্স কত। সেখান থেকে আপনাকে যদি লোড কানেক্টেড থাকে, লোড কানেক্টেড থাকা অবস্থায় আপনার প্রপাগেশন ডিলে রাইজিংটা কি হবে, মানে আপনার লোড ডিসকানেক্টেড অবস্থা থেকে কত টাইম স্লোয়ার হবে এটা আপনাকে বের করতে বলছে। সো লোড ডিসকানেক্টেড অবস্থায় আপনার টিপিডিএফ তো বের করে রাখছেনই আগে। এই কোশ্চেনে দিস কি করবেন, লোড কানেক্ট করবেন। লোড কানেক্ট করলে কি হবে, আপনার এই ক্যাপাসিটেন্স গুলো অ্যাড হবে আউটপুটে, দিয়ে আপনি নতুন করে প্রপাগেশন ডিলে রাইজিংটা বের করবেন। ঠিক আছে, করে কম্পেয়ার করবেন যে সেকেন্ড কেসে কি হচ্ছে। জি মিস, বুঝতে পারছি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি মিস, বুঝতে পেরেছি। আর কোনো কোশ্চেন? ম্যাম, বলেন। হ্যালো। এই যে গেইনের যে কোশ্চেন গুলা, যে ম্যাম যেখানে আমরা কেএল অ্যালগোরিদম গুলো অ্যাপ্লাই করি, ওখানে ম্যাম যদি কখনো না বলে দেয় যে বেস্ট সোয়াপটার জন্য, তোমার বেস্ট কেসটার জন্য ড্র করো পার্টিশন গুলা, তাহলে তো জাস্ট আমরা তিনটা বা চারটা যতগুলি ইটারেশন লাগে শেষ করে দিব, তাইলেই হবে না ম্যাম? মানে আপনাকে ফাইনাল অপটিমাম গ্রাফ যদি ড্র করতে না বলে? হ্যাঁ ম্যাম, যদি না বলে অপটিমাম গ্রাফ ড্র করতে, জেনারেলি তো মানে আপনাকে যদি অ্যালগোরিদমটা বলে, আপনাকে যেভাবে যদি ফ্লো জাস্ট করে বলা ওইভাবে হয় তো যে আপনি অপটিমামটা ফার্স্ট লাস্ট। পাসটা করেন, ফার্স্ট পাসটা করতে বললে আপনি জাস্ট ফার্স্ট পাসটা করবেন, মানে পুরো পাসটা কমপ্লিট। ফার্স্ট পাস মানেই কি, আপনাকে যদি পুরো পাস কমপ্লিট করতে বলে, পাস, একটা পাস কমপ্লিট করা মানেই কিন্তু আপনাকে অপটিমাম রেজাল্ট কোনটা হবে সেটা বলতে হবে, তাই না? আপনার কিউমুলেটিভ গেইন গুলো বের করতে হবে, বের করে আপনার বলতে হবে যে আপনার হচ্ছে কোন স্যাপের পরে আপনি অপটিমাম গ্রাফটা পাবেন। ঠিক আছে, তো আপনার কোন স্যাপের পরে অপটিমাম গ্রাফটা পাবেন এটা বললে তো অটোমেটিকলি আপনি অপটিমাম গ্রাফটা হয়েই যাচ্ছে, কারণ আপনার এক একটা ইটারেশনের পরে তো আপনার নতুন করে গ্রাফ ড্র করা লাগতেছে। ঠিক আছে, সেম গ্রাফটা আরেকবার ড্র করতে হবে না। সেম গ্রাফটা আরেকবার ড্র করতে হবে না? হ্যাঁ, কারণ আপনার তো ওই গ্রাফ ড্র করা আছে অলরেডি না, আপনি যখন পুরো পাঁচটা কমপ্লিট করতেছেন আপনি তো এক একটা করে ইটারেশনের পরে তো আপনার সোয়াপ। হ্যাঁ হ্যাঁ ম্যাম, আমি এটাই বলতেছি যে ওইটা তো আমি ড্র করছি একবার, আবার কি লাস্টে করতে হবে? না না, আর লাগবে না। জাস্ট বলে দিলেই হবে যে আপনার কোনটা বেস্ট। ওকে ম্যাম। আর কোনো কোয়েশ্চেন? আপনাদের আর কারো কোনো কোয়েশ্চেন নাই?